সবাইকে অনুক্রম এবং শ্রেণীর নতুন পর্বে সুস্বাগতম জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে চলেছি। আজকের যে আমাদের আলোচ্য টপিকস সেটা হলো অনুক্রম এবং শ্রেণীর এই চ্যাপ্টারের অন্তর্গত আরো একটা যে পার্টটার নাম হলো গুণোত্তর প্রগতি, যেটা তোমাদের ডিসপ্লেতে প্রদর্শিত হচ্ছে। সেই গুণোত্তর প্রগতি সম্পর্কিত বিস্তারিত বিবরণ আজকে আমরা তোমাদের সামনে পেশ করব। শুধু বিস্তারিত বিবরণই নয়, শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, সেই তাত্ত্বিক জ্ঞানগুলোকে কি করে প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করে কোনো প্রবলেম সমাধান করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা প্যারালেল ভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো লক্ষ্য করো, আমরা এই গুণোত্তর প্রগতি সম্পর্কিত প্রথম যে টপিকসটা তোমাদের সামনে নিয়ে এসেছি, যে এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিছু কিছু বীজগাণিতিক সংখ্যামালা যার ভিতরে সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ধর্ম মেনে প্রবাহিত হয়, সেই বীজগাণিতিক সংখ্যামালাগুলো ছিল একটা প্রগতি। এবং যখন কোনো বীজগাণিতিক সংখ্যামালা প্রগতির আওতাভুক্ত হলো, তখন দেখেছি প্রগতি আবার দুরকম ভাগে বিভক্ত। কখনো কখনো আমরা দেখেছিলাম যে একটা প্রগতির ভিতরে যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদ বিয়োগ করা হলে যে ডিফারেন্সটা আমরা পাই, সেই ডিফারেন্সটা সর্বত্রই সমান। তার জন্য ওই প্রগতিটার আমরা নাম দিয়েছিলাম সমান্তর প্রগতি। আবার কখনো কখনো এরকম এক্সাম্পলস তোমাদের সামনে দেখানো হয়েছিল যে এমন একটা প্রগতি যার যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এই সাধারণ অনুপাতটার মান সর্বত্রই সমান হয়ে যায়। সেক্ষেত্রে প্রগতিটার নাম দেওয়া হয়েছিল গুণোত্তর প্রগতি। এবং এই গুণোত্তর প্রগতির শাব্দিক অর্থটাও তোমাদের সামনে বিশ্লেষণ করা হয়েছিল। গুণ যোগ উত্তর, অর্থাৎ যখন কোনো সংখ্যামালার ভিতরে কিংবা যখন কোনো প্রগতির ভিতরে একটা পদকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে উত্তরের বা পরের পদগুলো পাওয়া যায়, তখন সেই প্রগতিটাকে আমরা নাম দিয়েছিলাম গুণোত্তর প্রগতি। এর রেসপেক্টে কিছু এক্সাম্পলস প্রদর্শন করা হয়েছিল। আমি আবার একটা এক্সাম্পল নিয়ে সেই কথার বাস্তবায়ন আমরা তোমাদের সামনে করতে চলেছি। সাপোজ মনে করো এমন একটা প্রগতি যার প্রথম পদ 2, তারপরে 4, তারপরে 8, ডট ডট। এটা এমন একটা প্রগতি আমরা দেখতে পাচ্ছি যার প্রথম পদের মান হচ্ছে 2, দ্বিতীয় পদের মান 4, তৃতীয় পদের মান 8, এবং এইভাবে প্রগতিটা কন্টিনিউ হচ্ছে। যে প্রগতিটা আমাদের সামনে এখন দেওয়া আছে, সেই প্রগতির মধ্যে উপস্থিত যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে তাদের মধ্যে যে ধর্মটা বিদ্যমান, সেই ধর্মটা আমরা যদি উপলব্ধি করে নিই এবং ওই ধর্মটা যদি পরের পদগুলোর উপরে প্রয়োগ করতে থাকি, তাহলে কিন্তু এর পরবর্তীকালে যে অজস্র পদ রয়েছে, সেই পদগুলোর মান আমরা খুঁজে বের করতে সম্ভব হব। এখানে লক্ষ্য করো, প্রথম পদটা 2, এই পদটাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে পরের পদটা পাওয়া গেছে, অর্থাৎ এটাকে 2 গুণ করে আমরা ঠিক পরের পদটা পেয়েছি। আবার যে সংখ্যাটা এই প্রথম পদের সাথে গুণ করে পরের পদটা পেয়েছিলাম, ওই সেম সংখ্যাটা এর সাথে যখন গুণ করছি, তখন কিন্তু আবার ঠিক পরের পদটা পাচ্ছি। তাহলে লক্ষ্য করো, যে সংখ্যাটা গুণ করছি উভয় ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা সেম, সেই সংখ্যাটা কোনো পরিবর্তন নেই। অর্থাৎ যখন কোনো একটা নির্দিষ্ট সংখ্যা একটা পদের সাথে গুণ করে ঠিক তার পরের বা উত্তরের পদটি পাওয়া যায়, তখন সেই প্রগতিটাকে আমরা বলেছি গুণোত্তর প্রগতি। আমরা একটা এক্সাম্পলসের মাধ্যমে আবার সেই কথাটাকে রিমাইন্ড করালাম তোমাদের সামনে, এইটুকুই যা। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভেবেছি, সেটা হলো যে এইরকম করে যদি একটা প্রগতি আমাদেরকে প্রোভাইড করে দেয়, তাহলে আমরা কি করে বুঝবো সেই প্রগতিটা গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত কিনা। এটা টেস্ট করার যে মাধ্যম, সেই মাধ্যমটা আমি লিখে রেখেছি যে আমরা ওই প্রদত্ত প্রগতির সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করব, এবং একই রকম ভাবে আমরা থার্ড টার্মকে সেকেন্ড টার্ম দিয়ে ভাগ করব। যদি দেখা যায় যে এই রেজাল্ট দুটো সেম হয়ে গেছে, তাহলে আমরা বলবো ওই গিভেন প্রোগ্রেশনটা, প্রদত্ত প্রগতিটা গুণোত্তর প্রগতির আওতাভুক্ত। তার জন্য এখানে হেডিং করা হয়েছে কোন প্রগতির গুণোত্তর প্রগতিভুক্ত হওয়ার শর্তটা কি। তাহলে শর্তটা কি বললাম,
আমরা সেকেন্ড টার্মটাকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা থার্ড টার্মটাকে সেকেন্ড টার্মটা দিয়ে ভাগ করব। যদি এই দুটো রেজাল্ট সমান হয়ে যায় তাহলে আমরা ওই গিভেন প্রোগ্রেশনটাকে জিপি বলে অর্থাৎ গুণোত্তর প্রগতি বলে দাবি করতে পারবো। তবে এটা সংকীর্ণ অর্থে হলেও, এটা একটা নির্দিষ্ট দিককে তুলে ধরা হলেও এর আরো একটা বৃহত্তর দিক রয়েছে, এর ব্যাপক মিনিং রয়েছে। ব্যাপক মিনিংটা কি? যে কোনো একটা প্রগতির গুণোত্তর প্রগতি হওয়ার ব্যাপক যে শর্ত, সেই ব্যাপক শর্তটা হলো ওই প্রগতির যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে ভাগ করব। অর্থাৎ আমি কিন্তু বললাম না দ্বিতীয় পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব, কিংবা তৃতীয় পদকে তার আগের পদ অর্থাৎ দ্বিতীয় পদ দিয়ে ভাগ করব, সে কথাটা আমি বললাম না। আমি ব্যাপক অর্থে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো কোনো একটা প্রগতির যে কোনো পদকে যদি ঠিক তার প্রিসিডিং টার্ম দিয়ে ভাগ করে দেওয়া হয় এবং সেই রেজাল্টটা যদি ওই প্রগতির সর্বত্রই সমান হয় তাহলেই কিন্তু ওই প্রগতিটাকে আমরা গুণোত্তর প্রগতি বলে মেনে নিতে পারবো। তাহলে এটা হলো ব্যাপক অর্থে। কিন্তু সংকীর্ণ অর্থে যেটুকু জানলে আমাদের প্রবলেমস গুলো সমাধান হয়ে যাবে সেই জায়গাটুকু আমি এখানে লিখে রেখেছি। আমরা জাস্ট সেকেন্ড টার্মটাকে ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করব এবং একই সঙ্গে থার্ড টার্মটাকে সেকেন্ড টার্ম দিয়ে ডিভাইড করব। যদি দুই রেজাল্ট সমান হয়ে যায় তাহলে সেই প্রগতিটা অবশ্যই গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত। এক্ষেত্রে একটা বিষয় জেনে রাখতে হবে যে কোন এক প্রগতির সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করে অর্থাৎ প্রথম পদ দিয়ে ভাগ করে যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটাকে আমরা ওই গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত বা কমন রেশিও বলে চিহ্নিত করব এবং এটাকে সাধারণত স্মল আর ছোট হাতের আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ কোন প্রগতির সেকেন্ড টার্মটাকে ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করে যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটা এখানে সাধারণ অনুপাত। আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারে সমান্তর প্রগতি যখন পড়ছিলাম তখন সাধারণ অন্তর কথাটা উচ্চারণ করছিলাম এবং সেটাকে স্মল ডি দিয়ে সূচিত করা হচ্ছিল। এখানে নামকরণে ফারাক আছে। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে সাধারণ অন্তর নয়, সাধারণ অনুপাত, এবং তার নাম স্মল ডি নয়, তার নাম স্মল আর। আশা করি এর মধ্যে দিয়ে দুটো বিষয় আমি ক্লিয়ার করতে পেরেছি। একটা হলো কোন একটা প্রগতির গুণোত্তর প্রগতিভুক্ত হওয়ার শর্ত, এবং দুই কোন একটা গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত বের করার টেকনিকটা কি সেটাও তোমাদের সামনে দেখানো হয়েছে। এরপর আমরা ঠিক পরবর্তী প্যারামিটার আলোচনার জন্য নিয়ে চলে আসছি। লক্ষ্য করো, আমরা এক্ষুনি যে ফর্মুলাটা পড়লাম যে কোন একটা প্রগতি যদি প্রোভাইড করা থাকে তাহলে সেই প্রগতিটা গুণোত্তর প্রগতিভুক্ত হওয়ার শর্তটা কি সেটা দেখালাম। ওর উপর ডিপেন্ড করে আমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম তোমাদের সামনে তুলে এনেছি। 3r + 1 7r 10r + 8 এরা যদি জিপিতে থাকে, জিপি মিনস জিওমেট্রিক প্রোগ্রেশন, যার সংক্ষিপ্ত নাম হলো জিপি, যার বাংলা নাম হলো গুণোত্তর প্রগতি। তো এই তিনটে পদ যদি জিপিতে থাকে তাহলে আর এর ভ্যালু কত? এক্ষুনি আমরা দেখলাম এই তিনটে পদ গুণোত্তর প্রগতিভুক্ত, তার মানে সেকেন্ড টার্মটাকে আমরা ফার্স্ট টার্ম দিয়ে বিভক্ত ভাগ করেছি এবং একই সঙ্গে থার্ড টার্ম যেটা সেটাকে আমরা সেকেন্ড টার্ম দিয়ে ভাগ করে দেব। তাহলে নিশ্চয় এই যেটা শর্ত পেয়েছি সেটা গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত হওয়ার শর্তকে সূচিত করে। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করে আর এর মানটা খুঁজে বের করব। লক্ষ্য করো, এটাকে এটা দিয়ে যদি গুণ করে দিই, কোনাকুনি গুণ করলে 7 7 49r² ইজ ইকুয়াল টু এটা দিয়ে যদি গুণ করি 3r × 10r 3 10 30r² প্লাস 3r × 8 3 8 24r প্লাস 1 × 10r মানে 10r প্লাস 8 × 1 মানে 8 × 8। সবকটাকে যদি একই দিকে নিয়ে চলে আসি, এটা এদিকে এলে -30r², এদিকে এলে -24r -10r -8 ইজ ইকুয়াল টু 0। 49r² থেকে 30r² বাদ দেবো, তাহলে পড়ে থাকবে 19r² -24r আর -10r -34r এবং এখানে পড়ে আছে -8 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো, আমরা কোনাকুনি গুণ করার পরে আর এর একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করব আমরা মিডল ফ্যাক্টর করে। এখানে কি রয়েছে? 19 × 8, এই 19 × 8 আমরা সকলে জানি 8 19 152। এই 152কে ভেঙে আমার 34 নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো? মনে মনে ভাবনা চিন্তা করো যে 19 × 8 মানে 152,
এটাকে ভেঙে 34 নিয়ে আনার সহজ বুদ্ধি। যদি খুব কঠিন বলে মনে হয় তাহলে আমার মতো করে ফ্যাক্টরাইজ করে নেবে। 2 দিয়ে আমরা ভাগ করছি, 2 দিয়ে যদি ভাগ করি 7 দুগুণা 14, 1 12, 6 দুগুণা 12। আবার 2 দিয়ে যদি করি তাহলে 3 দুগুণা 6, 1 16, 8 দুগুণা 16। লক্ষ্য করো, আমরা যদি আর নাও করি তবু কিন্তু বুঝতে পারছি এখানে 38 আর এখানে 2 দুগুণা 4। 38 থেকে 4 বাদ দিলেই কিন্তু আমরা 34 পেয়ে যাব। তাহলে আর বাদ বাকি করার দরকারই নেই। তাহলে এটাকে লিখছি 19 আর স্কোয়ার মাইনাস 34 এর জায়গায় 38 মাইনাস 4 আর মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা গুণ করে দিচ্ছি, মাইনাস 38 আর মাইনাসে মাইনাসে প্লাস 4 আর মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কি কমন যাবে তোমরা নিজে থেকে ভাবনা চিন্তা করে বলো দেখি। 19 আর কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে এখানে আর, এখানে পড়ে থাকবে 2। আবার একই রকম ভাবে এই লাস্টেকার দুটো থেকে আমরা 4 কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে আর মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ফাইনালি দুটো পদেই আছে এমন জিনিসটা আমরা কমন নিয়ে নেব। দুটো পদের মধ্যে বিদ্যমান এরকম টার্মটা হলো আর মাইনাস 2। তাহলে প্রথমে পড়ে থাকবে 19 আর, তারপরে পড়ে থাকলো 4 ইজ ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে আমরা দুটো পসিবিলিটি তৈরি করতে পারবো। লিখছি, হয় আর মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু 2, অথবা আরেকটা কন্ডিশন 19 আর প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে 19 আর ইজ ইকুয়াল টু মাইনাস 4। ফাইনালি আর এর ভ্যালু আমরা পেলাম -4/19। তা লক্ষ্য করো, আমরা যে প্যারামিটার আন্ডারটেকিং আলোচনা করলাম সেই মানে আলোচনাটাকে কি করে প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করে কোনো প্রশ্নের সমাধান করতে হয় সেই জিনিসটা সঙ্গে সঙ্গে তোমাদের সামনে দেখানো হলো। এবং লক্ষ্য করলে যে একদম সেম টু সেম ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করেছি, যে ফর্মুলাটা একটু আগে আলোচনা করলাম। যে এই তিনটে পদ গুণোত্তর প্রগতিতে ছিল। গুণোত্তর প্রগতি থাকার শর্ত কি? সেকেন্ড বাই ফার্স্ট ইজ ইকুয়াল টু থার্ড বাই সেকেন্ড। জাস্ট সেই শর্তটি ফেলে দিয়ে আমরা আমাদের সাধ্য মতো ক্যালকুলেশন করেছি, খুব জেনারেল মানের ক্যালকুলেশন, তবেই আমরা আর এর সন্ধান পেয়ে গেছি। আশা করি প্রথম যে টপিকসটা ছিল সেই টপিকসটা মানে থিওরিটিক্যাল জ্ঞানের পাশাপাশি তোমরা প্র্যাকটিক্যাল একটা নলেজ তৈরি করে নিতে পেরেছো। এর পরবর্তীকালে আমরা নেক্সট প্যারামিটারটা নিয়ে এলাম। লক্ষ্য করো, গুণোত্তর প্রগতির সাধারণ আকার। আমরা যখন সমান্তর প্রগতি শিখছিলাম সেই সমান্তর প্রগতিতে যে যে প্যারামিটার গুলো আমরা হেডিং করেছিলাম একেবারে সেম প্যারালেল ভাবে গুণোত্তর প্রগতির ক্ষেত্রেও ওই রকমই টপিকস আমরা আলোচনা করছি। আমরা প্রথমে শিখেছিলাম সমান্তর প্রগতিভুক্ত হওয়ার শর্তটা কি, আজকে তার প্যারালেল ভাবে ফর্মুলা শিখেছি গুণোত্তর প্রগতিভুক্ত হওয়ার শর্ত কি। দ্বিতীয় কথা, এর আগের পর্বে আলোচনা করেছিলাম কোন একটা সমান্তর প্রগতির সাধারণ আকারটা কি হয়। আজকে দেখাচ্ছি গুণোত্তর প্রগতির সাধারণ আকারটা কি হয়। লক্ষ্য করো, গুণোত্তর প্রগতির যদি প্রথম পদটা এ ধরে নেওয়া হয়, সাধারণ অনুপাতটা যদি আর ধরে নেওয়া হয়, তাহলে প্রগতিটা কি বললাম? এ কমা এ আর কমা এ আর স্কোয়ার কমা এ আর কিউব কমা ডট ডট। তাহলে গুণোত্তর প্রগতির পদগুলো সম্পূর্ণরূপে যদি বের করতে হয় দুটো জিনিসের বা দুটো টপিক্সের মান জানা থাকাটা বাধ্যতামূলক। একটা হচ্ছে প্রথম পদ এ, একটা হচ্ছে সাধারণ অনুপাত আর। ঠিক যেরকম ভাবে আমরা সমান্তর প্রগতির ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে, সমান্তর প্রগতি যদি একটা নাটক হয় তাহলে সেই নাটকটাকে অভিনয় করার মুখ্য দুই অভিনেতার নাম ছিল প্রথম পদ আর সাধারণ অন্তর। অনুরূপ ভাবে গুণোত্তর প্রগতি যদি অপর একটা নাটকের নাম হয় তাহলে সেই নাটক মঞ্চস্থ করতে গিয়ে যে প্রধান দুই চরিত্র, সেই চরিত্রের একটার নাম হলো প্রথম পদ এ আর একটা নাম হলো সাধারণ অনুপাত আর। সেই দুটো চরিত্রকে যদি আমরা ঠিকঠাক রিড করতে পারি তাহলে কিন্তু ওই নাটকটা আমরা সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলতে পারবো, আমরা দর্শকদের কাছে মনোগ্রাহী করে তুলতে পারবো। অনুরূপ ভাবে এই যে দুটো অভিনেতা, দুটো প্রধান চরিত্র, সেই দুটোর মান যখন প্রোভাইড করা আছে তখন আমরা পুরো প্রগতিটা সম্পূর্ণরূপে কি করে বের করতে পারি তারই প্রতিফলন তোমাদের সামনে দেখানো হয়েছে। এখন এই ঘটনাটাকে আরো একটু বিস্তারিত দেখাবো। লক্ষ্য করো, এখানে প্রগতির প্রথম পদ যেটাকে আমরা T1 নাম দিলাম সেটা হলো এ, দ্বিতীয় পদ T2 এটা হলো এ আর, তৃতীয় পদ T3 ইজ ইকুয়াল টু হলো এ আর স্কোয়ার। এই করে কন্টিনিউ হচ্ছে মনে করো। এবার এই যে পদগুলো আমরা লিখলাম এই পদগুলোতে একই গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত, আর একই প্রগতির যদি আওতাভুক্ত হয় তাহলে নিশ্চয়ই
প্রত্যেকটা পদের মধ্যে একই ধর্ম পরিলক্ষিত হওয়ার কথা, কিন্তু এখানে আমরা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি সেটা কি, আর অরিজিনাল ঘটনাটাই বাকি, দুটো বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো। লক্ষ্য করো, এখানে যখন পদগুলো লিখতে শুরু করেছি প্রত্যেকটা পদে কিন্তু এ আছেই, কনফার্ম। আমরা যে কোনো পদই খুঁজে বের করি না কেন এ থাকবেই থাকবে। শুধু তাই নয়, প্রত্যেকটা পদে আর আছে। স্যার এখানে তো আর নেই, ওখানেও আর আছে। কিরকম? এখানে আর নেই বলতে আমরা বলবো আর টু দি পাওয়ার 0 আছে, কেননা কোনো কিছুর পাওয়ার 0 বলতে আমরা 1 বুঝি। তাহলে এখানেও আর আছে, অর্থাৎ যখন আমি এখানে আর এর আকারে ওটাকে প্রকাশ করলাম তখন বলতে পারছি প্রত্যেকটা পদে কিন্তু আর থাকবেই থাকবে। অর্থাৎ প্রত্যেকটা পদে যেমন এ থাকাটা বাধ্যতামূলক, প্রত্যেকটা পদে আর থাকাটা বাধ্যতামূলক। ফারাক হচ্ছে ওই আর এর পাওয়ারে। যখন এখানে 1 তখন এখানে 0, মানে 1-এর এখানে যা থাকবে তার তুলনায় 1 কম। এখানে যখন 2 তখন তার তুলনায় 1 কম, মানে এখানে 1 আছে। এখানে যখন 3 তখন এখানে 2 আছে। তার মানে আমাদের কাছে যে ধর্মটা মানে এখন পর্যন্ত উপলব্ধি হলো সেটা হলো আমরা জয় নাম্বার পদ খুঁজে বের করব, অর্থাৎ এখানে যা লেখা থাকবে তার তুলনায় 1 পাওয়ার কম হবে। যদি এখানে 10 নম্বর পদ খুঁজে বের করতে চাই তাহলে তোমরা অটোমেটিক বলতে পারবে তার মানটা হবে a r টু দি পাওয়ার 9। তাহলে আমরা এই করতে করতে যদি n তম পদটা খুঁজে বের করতে চাই তাহলে সেটা কি হবে, a ইন্টু r এর পাওয়ার এর তুলনায় 1 কমে যাবে। এই যে পদটা পেলাম এটাকে বলা হবে ওই গুণোত্তর প্রগতির n তম পদের মান, যেটাকে আবার ওই গুণোত্তর প্রগতির সাধারণ পদ বলেও চিহ্নিত করা হয়। দিস ইজ কল্ড দ্য জেনারেল টার্ম বা সাধারণ পদ। এটাকে টিএন দিয়ে সূচিত করা হয়। আমরা সমান্তর প্রগতির ক্ষেত্রেও বলেছিলাম যে সমান্তর প্রগতির সাধারণ পদটাকে টিএন দিয়ে সূচিত করা হয়। এখানেও জিনিসটা সেম, কিন্তু ফারাক হচ্ছে ফর্মুলাতে। সমান্তর প্রগতির ক্ষেত্রে ফর্মুলাটা ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু এখানে ফর্মুলাটা হলো a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। কি করে হয়েছে তার পুরো ব্যাকগ্রাউন্ড, পুরো মানে এস্টাবলিশমেন্টটা তোমাদের সামনে দেখানো হলো। এবার চলে আসছি ঠিক পরের জায়গাতে। লক্ষ্য করো, গুণোত্তর প্রগতির সাধারণ পদ, যেটা আমি একটু আগে তোমাদের সামনে প্রমাণ করে দেখালাম, সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। অর্থাৎ গুণোত্তর প্রগতির যে কোনো পদ যদি খুঁজে বের করতে হয় তাহলে যে ফর্মুলার সাহায্যে আমরা ওই পদটা খুঁজে বের করব সেই পদটাই হলো সাধারণ পদ। সেই পদটার নামই হলো টিএন, যার মান হলো a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। ব্যাস এইটুকু নিয়ে আমরা এবারে কিছু প্রবলেম তোমাদের সামনে দেখাবো যে কোন গুণোত্তর প্রগতির সাধারণ পদ বের করার যে ফর্মুলা শিখলাম সেই সাধারণ পদটাকে কি করে প্র্যাকটিক্যালি ইউটিলাইজ করে কোনো প্রবলেম সমাধান করা হয় সেই জিনিসটা দেখাবো। লক্ষ্য করো, কোন গুণোত্তর প্রগতির p প্লাস কিউ তম পদটা হলো a এবং p মাইনাস কিউ তম পদটা হলো b, তাহলে তার p তম পদটা কত হবে? এখানে যে গুণোত্তর প্রগতির কথা বলেছে আমরা সেই গুণোত্তর প্রগতির প্রথম পদ জানি না, সাধারণ অনুপাত জানি না, সেই দুটো জিনিস আগে ধরে নেব। তা লক্ষ্য করো, এখানে যেহেতু p প্লাস কিউ তম পদ a বলে দিয়েছে, তাহলে আমি কি প্রথম পদটা a ধরতে পাবো? কখনোই পাবো না, যেহেতু a এই ফ্রেজটা ওরা উচ্চারণ করেছে। আমরা প্রথম পদ a না ধরে অন্য কিছু ধরে নেব। দেখছি, মনে করি প্রথম পদ সমান x এবং সাধারণ অনুপাত সমান হলো r। এখন এই দুটো বিষয়কে ধরে নেওয়ার পরে যে শর্তটা বলেছে, কি বলেছে, গুণোত্তর প্রগতির p প্লাস কিউ তম পদ মানে t অফ p প্লাস কিউ ইজ ইকুয়াল টু হলো a, এবং গুণোত্তর প্রগতির p মাইনাস কিউ তম পদ এর মান হলো b। এই দুটো শর্ত ওরা প্রোভাইড করেছে। এই শর্ত দুটো যখন আমরা লিখে দিয়েছি তখন সেই শর্ত মোতাবেক যে উপযুক্ত ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা সঠিকভাবে প্রয়োগ করব, এটাই হলো আমাদের প্রথম টার্গেট। তাই এক্ষুনি আমরা টিএন বের করা ফর্মুলা যেটা শিখলাম সেই ফর্মুলা দিয়েই আমি এই ফর্মুলাটা লিখে ফেলবো। তবে খেয়াল রাখবো এন এর জায়গাতে আছে পি প্লাস কিউ, তাহলে ফর্মুলাটা কি হবে, প্রথম পদ এক্স ইন্টু আর টু দি পাওয়ার পি প্লাস কিউ, অর্থাৎ এন লিখে ফেললাম, তা থেকে 1 বিয়োগ ইজ ইকুয়াল টু এ। দিস ইজ নাম্বার 1। একই রকম ভাবে এখানেও সেম ফর্মুলাটা যদি ফেলি, আমরা টি এন বের করা ফর্মুলা শিখলাম, এখানে এন এর জায়গায় আছে পি মাইনাস কিউ, তাহলে ফর্মুলাটা কি, প্রথম পদ এক্স ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1 ইজ ইকুয়াল টু হলো বি। দিস ইজ নাম্বার 2। তাহলে কোন গুণোত্তর প্রগতির এন তম পদ বের করার যে ফর্মুলাটা তোমাদের সামনে এস্টাবলিশ করে দেখানো হলো সেই জিনিসটাই এবার আমরা অঙ্কের মাধ্যমে প্রয়োগ করেছি।
যখন প্রয়োগ করা হয়ে গেল, এবার আমরা দেখব যে আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে। আমাদেরকে জিজ্ঞাসা করেছে ওই প্রগতিটার p-তম পদটা কত। আচ্ছা, আমরা একটু রাফে দেখাচ্ছি যে p-তম পদকে আমরা বলবো t অফ p। তাহলে এটা বের করার ফর্মুলা হচ্ছে x ইন্টু r টু দি পাওয়ার কত, p-1। তাহলে এই মানটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে পারি তাহলে আমরা p-তম পদটার সন্ধান পেয়ে যাব। তাহলে ওটা কি করে পাবো সেটা একটু ধ্যান দেবো। আমরা লক্ষ্য করো, আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে গুণ করে দিচ্ছি। 1 গুণিত 2, দুটো সমীকরণকে গুণ করার অর্থ হলো তাদের বাম দিকগুলোকে গুণ করব, আবার একই সঙ্গে তাদের ডান দিকগুলোকে গুণ করব। তাহলে বাম দিক গুণ করছি, লক্ষ্য করো, x ইন্টু r টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 1 ইন্টু এর বাম দিক গুণ করছি x ইন্টু r টু দি পাওয়ার p মাইনাস q মাইনাস 1 ইজ ইকুয়াল টু এর ডান দিক আছে a, এর ডান দিক আছে b। এরপরে এখানে x আছে, এখানেও x আছে। আমরা জানি যখন গুণ থাকবে তখন পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে x এর পাওয়ার কিছু নেই মানে 1, এখানে x এর পাওয়ার কিছু নেই মানে 1, অর্থাৎ x এখানেও x, গুণ আছে তাই পাওয়ার দুটো যোগ করে দিচ্ছি, অর্থাৎ পাওয়ার দুটো যোগ হয়ে গেলে x এর পাওয়ার 2 হয়ে যাবে। এটাই জেনারেল নিয়ম, কিংবা এমনি মুখে মুখে বলতে পারি x ইন্টু x মানে x স্কোয়ার। আবার এই কথাটা বলার আমার উদ্দেশ্য হলো পরেরটার জন্য, এখানে আর এর পাওয়ার আছে, এখানে আর এর পাওয়ার আছে, যেহেতু তারা গুণ আকারে আছে পাওয়ারটা যোগ করব, তার জন্য আমি এক্ষেত্রে ওই সেম কথাটা বলেছিলাম। তাহলে যোগ করছি, লক্ষ্য করো, p প্লাস q মাইনাস 1, এখানে যোগ করছি প্লাস p মাইনাস q মাইনাস 1 ইজ ইকুয়াল টু পড়ে আছে ab। এখানে q আর q কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, লক্ষ্য করো, x স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার কত 2p মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু হলো ab। তার মানে x স্কোয়ার এটাকে লিখতে পারি r টু দি পাওয়ার 2 যদি কমন নিই তাহলে p মাইনাস 1 ইজ ইকুয়াল টু ab। এখান থেকে চলে আসছি, লক্ষ্য করো, এখানে x স্কোয়ার, এখানে r এর পাওয়ার স্কোয়ার আছে। তাহলে আমি এই দুটোকে একসঙ্গে লিখে x ইন্টু r টু দি পাওয়ার p মাইনাস 1 পুরোটার স্কোয়ার লিখতে পারি কিনা সেটা তোমরাই বলো দেখি। অবশ্যই লিখতে পারবো, কারণ এরও স্কোয়ার আছে, এরও স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করে আসি তবু কিন্তু ব্যাপারটা একই হবে। x এর পাওয়ার 2 আছে মানে x স্কোয়ারে যা আছে, আর এর পাওয়ার এটা, তার পাওয়ার এটা, আমরা জানি এই দুটো পাওয়ার পরস্পরের সাথে গুণ হয়ে যায়, তাহলে 2 ইন্টু p মাইনাস 1 সেটাই কিন্তু আছে, ইজ ইকুয়াল টু হলো ab। তার মানে এই যে স্কোয়ার এটা যদি এদিকে নিয়ে চলে আসি কি ঘটবে, লক্ষ্য করো, x ইন্টু r টু দি পাওয়ার p মাইনাস 1, এই স্কোয়ারটা যখন এদিকে চলে আসবে রুট হবে এবং তার সঙ্গে প্লাস মাইনাস হবে। তাহলে কি পেলাম, x ইন্টু r টু দি পাওয়ার p মাইনাস 1, এই স্কোয়ারটা যখন ওদিকে চলে গেল রুট হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা প্লাস মাইনাস ইনক্লুড হয়ে গেল। তবে এটা তোমরা নিতে পারো আবার নাও নিতে পারো, প্লাস মাইনাস নিয়ে যদি করো তাহলেও সমস্যা নেই, আর প্লাস মাইনাস না নিয়ে যদি করো তবু সমস্যা নেই, তবে প্লাস মাইনাস নেওয়াটা সবচেয়ে বেশি ভালো। তাহলে যে কথাটা বললাম x ইন্টু r টু দি পাওয়ার p মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ab। এক্ষেত্রে বলে রাখছি এই যে x ইন্টু r টু দি পাওয়ার p মাইনাস 1 এটা মানেই তো বলেছিলাম আমরা t অফ p, অর্থাৎ p-তম পদ, এর মান পেয়ে গেলাম প্লাস মাইনাস রুট ab। তাহলে যে p-তম পদটা খুঁজে বের করতে বলেছিল সেই p-তম পদটা আমরা রাফে ফর্মুলা ফেলে রেখেছিলাম। কেন ফেলে রেখেছিলাম, না হলে আমাদের চিন্তা অসুবিধা হতো যে এই x ইন্টু r টু দি পাওয়ার p মাইনাস 1 এটাই যে p-তম পদ, এটা আমাদের চট করে বুঝতে অসুবিধা হতো, তাই আমি রাফে তোমাদের সামনে দেখিয়ে রেখেছিলাম। এর ফলস্বরূপ কি ঘটলো, যে আমি এই পদটা পেয়ে গেলাম তার পরিবর্তে সঙ্গে সঙ্গে p-তম পদ t অফ p লিখে দিয়েছি, তাতে আমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কি করে ওই প্রগতির p-তম পদটা খুঁজে বের করা হলো। খুব কঠিন লাগেনি নিশ্চয়, জাস্ট একটি ফর্মুলা ব্যবহার করেছি যে n-তম পদ বের করার যে ফর্মুলাটা আমি এস্টাবলিশ করলাম সেটাকে কি করে অঙ্কের মাধ্যমে প্রয়োগ করা হয় সেটাই তোমাদের সামনে দেখানোর আমার একমাত্র উদ্দেশ্য ছিল। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীকালে নেক্সট আরো একটা মানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের উপরে রাখার জন্য এই প্যারামিটারটাকে চয়েস করেছি। কি বলেছি লক্ষ্য করো, গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি। আমরা সমান্তর প্রগতির ক্ষেত্রেও একই প্যারামিটারের আন্ডারটেকিং আলোচনাটা করেছিলাম, তারই প্যারালাল ভাবে গুণোত্তর প্রগতিতে সব কথা আমরা আলোচনা করব। বলছে কোন গুণোত্তর প্রগতির যদি প্রথম পদটা a, প্রথম পদ যদি a এবং সাধারণ অনুপাত এটা যদি r ধরে নেওয়া হয়,
এবং ওই গুণোত্তর প্রগতিতে মোট কতগুলি পদ আছে সেই পদের সংখ্যাটা যদি n হয়, তার মানে তিনটে বিষয় আমাদের জানাটা বাধ্যতামূলক। যে গুণোত্তর প্রগতির পদগুলোর যোগ করতে চাইছি তার প্রথম পদটা কি, তার সাধারণ অনুপাতটা কত, এবং কতগুলি পদের যোগফল আমরা চাইছি, এই তিনটে বিষয় যদি প্রোভাইড করা থাকে তাহলে ওই গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের যোগফলটাকে আমরা Sn সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব, যার ভ্যালুটা আমরা এরকম লিখতে পারবো a × r⁻n−1 বাই r−1, অথবা লিখতে পারি মানে a × 1 - r⁻n বাই 1 - r। এই যে যোগফল বের করার দুরকম ফর্মুলা এখন তোমরা দেখতে পাচ্ছ, কখন কোন ফর্মুলাটা ব্যবহার করব তার শর্তটা কিন্তু লিখেছি, যে এই ফর্মুলাটা ব্যবহার করব যখন r এর মান 1 এর চেয়ে বড়, আবার এই ফর্মুলাটা ব্যবহার করব যখন r এর মান 1 এর চেয়ে ছোট, অর্থাৎ স্পেশালাইজ করে দিয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে দুটো ফর্মুলার মধ্যে কোনো ফারাক নেই। যদি এরকম দিকে তোমাদের মনে হয় যে দুটো ফর্মুলা তোমাদের মনে আছে বটে, কিন্তু মানে এই শর্ত দুটো মনে নেই, তাহলে কোনো সমস্যা হবে না। দেখা গেল r এর মান 1 এর চেয়ে ছোট হয়েছে, r এর মান হাফ হয়েছে মনে করো, তাহলে তার জন্য উপযুক্ত ফর্মুলা ছিল এটা। কিন্তু কেউ এই ফর্মুলাটা চয়েস না করে যদি উপরে ফর্মুলাটা বসিয়ে দেয়, তাতে কিন্তু রেজাল্টের কোনো পরিবর্তন ঘটবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু তারপরে আমরা বলবো যেহেতু মানে শর্ত আলাদা করে দেওয়া আছে, তাই ওই শর্ত সাপেক্ষে যে ফর্মুলাটা উপযুক্ত সেটাই ফেরার চেষ্টা করব, তাহলে আমাদের এক লাইন মানে প্রবলেম করার সময় সেভ হয়ে যাবে। এরপরে চলে আসি, এই যে ফর্মুলাগুলো হলো স্যার কি করে হলো ঘটনাটা, সেই জিনিসগুলো এবার তোমাদের সামনে একটু দেখাবো। লক্ষ্য করো, আমরা দেখেছিলাম যে গুণোত্তর প্রগতির প্রথম পদ a, সাধারণ অনুপাতটা r, তাহলে প্রগতিটা কি হয় না, তো a, পরের পদটা ar, তারপরেরটা ar²। এই করতে করতে আমরা লাস্টে কার n তম যেটা পদ সেটা লিখেছি ar⁻n−1। তাহলে এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এই করতে করতে যদি কন্টিনিউ করি তাহলে n তম পদটা আমরা দেখেছি a × r⁻n−1। আমরা এই সব কটাকে যোগ করে যোগফলটা কত হবে সেটা জানতে চাইছি, তাই সব কটাকে আমরা যোগ করে দিলাম। লক্ষ্য করো, তাহলে এই n সংখ্যক পদের যোগফলটা কত হবে সেটাকে আমরা Sn দিয়ে চিহ্নিত করলাম। এরপর কি করছি লক্ষ্য করো, এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের প্রত্যেকটা পদকে r দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, অর্থাৎ সাধারণ অনুপাত দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে r × Sn, আমি বলেছি বোথ সাইডকে r দিয়ে গুণ করব। তাহলে r দিয়ে যখন বাঁ দিকে গুণ করেছি, এর প্রত্যেকটা পদকে r দিয়ে গুণ করব। যদি গুণ করি তাহলে কি ঘটবে লক্ষ্য করো, a কে r দিয়ে যদি গুণ করি তাহলে ar হয়ে যাবে, কিন্তু arটা ঠিক এর নিচে না লিখে উপরে যেখানে ar আছে তার নিচে লিখবো। অর্থাৎ গুণ করছি এটাকে কত দিয়ে, r দিয়ে, কত হবে ar, তাই এটা ar এর নিচে লিখলাম, প্লাস এবার এটাকে গুণ করছি কি দিয়ে গুণ করব, r দিয়ে, কত হবে ar²। ar² কোথায় লিখবো, তো উপরে ar² যুক্ত পদ যেখানে আছে সেখানে, তাহলে এখানে লিখে দিলাম ar²। একই রকম ভাবে এটাকে যদি r দিয়ে গুণ করি কত হবে ar³, সেটা কোথায় লিখবো না, তো এর পরের টার্মটা নিশ্চয় a × r³ ছিল, ওর নিচে লিখবো, কিন্তু যেহেতু উপরে পদটা লিখিনি তাই নিচেও আমি দেখালাম না। এই করতে করতে গুণটা কন্টিনিউ হচ্ছে। লক্ষ্য করো, লাস্টের যে পদ a × r⁻n−1, এর ঠিক আগের পদটা কত হবে তোমরা যদি ভালো করে ভাবনা চিন্তা করো তাহলে বলতে পারবে, সেটা হবে a × r⁻n−2। কি বললাম, a × r⁻n−2, মানে যত এইদিকে যাচ্ছে পাওয়ার গুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাহলে a × r⁻n−2, এর তুলনায় পরের পদটা পাওয়ার বেড়ে গেছে। লক্ষ্য করো, এটা n-2, এর সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু n-1 হবে। তাই ঠিক এর আগের প্রিসিডিং যে টার্মটা সেটা আমি বের করলাম। কেন বের করলাম লক্ষ্য করো, আমরা নিশ্চয় এই পদটাকে r দিয়ে গুণ করব। এই পদটাকে যদি r দিয়ে গুণ করি কি ঘটবে লক্ষ্য করো, a × r⁻n−2 × r, তাহলে a রেখে দিলাম, r এর পাওয়ার এখানে n-2, এখানে কিছু নেই মানে 1 আছে, যদি গুণ করে দিই পাওয়ারটা যোগ হয়ে যায় n-2 যোগ 1, ফাইনালি পড়ে থাকলো a × r⁻n−1। তাহলে কি পেলাম, এই পদটাকে যখন r দিয়ে গুণ করলাম তখন আমি পেলাম a × r⁻n−1। এটা কোথায় লিখবো, যে এইরকম টার্ম উপরে যেখানে আছে, যে এখানে আছে, তাহলে তার নিচে লিখছি
a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তার মানে ঘটনাটা কি হচ্ছে লক্ষ্য করো, আমি প্রত্যেকটাকে আর দিয়ে গুণ করলাম, আর দিয়ে গুণ করার পরে কিন্তু তার নিচে লিখিনি, আমরা ঠিক তার পাশের পদের নিচে লিখেছি। আবার এটাকে আর দিয়ে গুণ করে যেটা পেয়েছি সেই গুণফলটা ঠিক তার পাশের পদের নিচে লিখেছি। তাহলে একই রকম ভাবে এটাকে আর দিয়ে গুণ করে যেটা পেলাম সেই রেজাল্টটা আমরা ঠিক তার পরের পদের নিচে লিখেছি। একই রকম ভাবে এই এতদূর পর্যন্ত আর দিয়ে গুণ করা হয়ে গেছে, কিন্তু এটাকে কি আর দিয়ে গুণ করেছি না। তাহলে এটাকে যদি আর দিয়ে গুণ করি তাহলে যেটা গুণফল হবে ঠিক তার পরের যে পদের অংশটা ছিল তার নিচে বসবে। তাহলে এটাকে এবার আর দিয়ে গুণ করছি, লক্ষ্য করো a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু আর। তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার, এখানে কিছু নেই মানে এক আছে, পাওয়ারটা যোগ করে দিলাম, ওয়ান কেটে গেল, তাহলে পড়ে থাকলো a ইন্টু আর টু দি পাওয়ার n। তাহলে এইটাকে যখন আমি আর দিয়ে গুণ করছি তখন পেলাম a আর টু দি পাওয়ার n। সেটা কি কোথায় লিখবো না, তো এর ঠিক পরে যে পদের অংশ তার নিচে আমরা সেট আপ করে দেবো a ইন্টু আর টু দি পাওয়ার n। এরপর যেটা পেলাম আমরা উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দেবো, লক্ষ্য করো। তাহলে উপরেরটা থেকে নিচেরটা যদি বাদ দিই তাহলে sn থেকে মাইনাস আর এস এন করে দিলাম ইজ ইকুয়াল টু এর নিচে কিছু নেই, এটা থেকে নিচের অংশটা যদি বাদ দিয়ে দিই নিচে কিছু নেই মানে জিরো, এ থেকে জিরো বাদ দিলে এ, এটা থেকে এটা বাদ দিলে নিশ্চয়ই কেটে যাবে, ক্যান্সেল হয়ে গেল। এটা থেকে এটা যদি বাদ দিই ক্যান্সেল হয়ে গেল। এই করতে করতে এইটা থেকে এটা বাদ দিলাম ক্যান্সেল হয়ে গেল, কিন্তু এটা কি ক্যান্সেল হবে? কখনো হবে না। উপরে জিরো আছে, জিরো থেকে যখন এটা বাদ দেবো, বাদ দিলে চিহ্নে পরিবর্তন ঘটে যায়, তার মানে এটা হয়ে যাবে মাইনাস a ইন্টু আর টু দি পাওয়ার n। কি বললাম, আমরা উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণটা বাদ দিলাম, এই যে এখানে বাদ দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। বাদ দিয়ে দিলে প্রত্যেকটার চিহ্নে পরিবর্তন ঘটে যাবে, এই করতে করতে প্রত্যেকটা চিহ্নে পরিবর্তন করে দিলাম। তাহলে কি হয়েছে, এসএন মাইনাস আর এসএন, এ থেকে গেল, এ আর এখানে মাইনাস এ আর কেটে গেছে, এ আর স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার কেটে গেছে। এই করতে করতে সবগুলো পদ আশা করি কেটে যাবে। এখানে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান কেটে গেছে, কিন্তু এটা তো আর কাটবে না, এখানে হচ্ছে মাইনাস এ আর টু দি পাওয়ার n, সেটা লিখেছি। এর ফলস্বরূপ কি ঘটলো লক্ষ্য করো, বাম দিক থেকে আমরা এসএন কমন নিয়ে নিতে পারবো, তাহলে পড়ে থাকবে ওয়ান মাইনাস আর ইজ ইকুয়াল টু, ডান দিক থেকে এ কমন নিয়ে নিতে পারবো, পড়ে থাকবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n। ফাইনালি এসএন ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর। দেখো আমরা ফাইনালি যেটা পেলাম সেটাকে যদি গোল করে ঘিরে দেখাই, এসএন ইজ ইকুয়াল টু a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর। অর্থাৎ যোগফল বের করার যে ফর্মুলাগুলো দেখিয়েছি সেই ফর্মুলাগুলো কি করে আসছে সেটা অত্যন্ত সহজ পদ্ধতিতে ক্যালকুলেশন করে তোমাদের সামনে দেখিয়েছি। দেখানোর মাকসাদ হচ্ছে একটাই, যে আমরা যখন সরাসরি ফর্মুলা দেখবো তখন মনের ভিতরে একটা বিতৃষ্ণা চলে আসবে যে কেন ফর্মুলাগুলো এইরকম হলো, অন্য কোনো টাইপের তো হতে পারতো, তাহলে কেন এই ফর্মুলাটাই হলো পার্টিকুলার, সেই জিনিসটা তোমাদের সামনে যখন মানে একে একে দেখালাম তখন মনের ভিতরে একটা প্রতিচ্ছবি থেকে যাবে যে হ্যাঁ এই কারণটার জন্যই তার যোগফল বের করার ফর্মুলাটার আকৃতিটা দেখতে এইরকম হয়েছে। তাহলে আশা করি ভালো লেগেছে। এবার এই ফরম্যাটটা তো দেখালেন স্যার, এটা তো দেখালেন না, এটা তো আরো সহজ। আমরা উপর নিচ থেকে এই যে ডান দিকের টার্ম তার উপর থেকে লক্ষ্য করো, উপর থেকে একটা মাইনাস কমান নেব, মাইনাস যদি কমান নিই তাহলে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, কেননা মাইনাস যখন কমান নেবো এটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস ওয়ান ছিল মাইনাস ওয়ান হয়ে গেছে। নিচ থেকেও যদি একটা মাইনাস কমান নিই তাহলে পড়ে থাকবে আর মাইনাস ওয়ান, কেননা মাইনাস কমান নিলে এটা প্লাস হয়ে গেল, এই ওয়ানটা মাইনাস হয়ে গেল। লক্ষ্য করো এই মাইনাস আর এই মাইনাস যদি কেটে দিই ফাইনালি যেটা পড়ে থাকলো a ইন্টু কি আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, যেরকমটি এই উপরের ফর্মুলাটা দেখাচ্ছে। তার জন্য বললাম যে দুটো ফর্মুলারই কনস্ট্রাকশন একই, দুটোই মূলত একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে, শুধু আমাদের প্রয়োজনের স্বার্থে কখনো এই ফর্মুলাটা ব্যবহার করছি, কখনো এই ফর্মুলাটা ব্যবহার করছি। এই ফর্মুলাটা ব্যবহার করার উদ্দেশ্য কি, যে আর এর মান যদি একের চেয়ে বড়র জন্য এই ফর্মুলাটা ব্যবহার করি, আর এর মান একের চেয়ে বড়, তার মানে একের চেয়ে বড় থেকে যখন এক বাদ দেবো এটা পজিটিভ আসবে, এর ফলে আমাদের ক্যালকুলেশনটা দেখতে ভালো লাগবে।
আর এর মান একের চেয়ে ছোট যদি এখানে বসাই, তাহলে এক থেকে যখন একের চেয়ে ছোট কোনো টার্ম বাদ দিব তখন সেটা পজিটিভ আসবে। এর ফলে আমাদের ক্যালকুলেশনটা দেখতে ভালো লাগবে, আর তাছাড়া কোনো ফারাক নেই। তাই যোগফল বের করার দুটো ফর্মুলা দেখালেও আমরা যদি পরীক্ষার সময় ভুলে যাই, তখন যে কোনো একটা ফর্মুলা আমরা যদি যে কোনো অঙ্কে ফেলে দিই, তাহলে আমরা অ্যান্সার সঠিকভাবে বের করতে পারবো। আশা করি বোঝা গেছে কি করে গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের যোগফলটা তৈরি করা হলো, সেই ধারণাটা। এর পরবর্তীকালে আমরা এই যোগফলের উপর ডিপেন্ড করে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এখনো পর্যন্ত যে কটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখিয়েছি তাদের মধ্যে সবচেয়ে বেহতরিন টাইপের অঙ্ক এখানে আমরা দেখাবো। লক্ষ্য করো, সসীম পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রগতির প্রথম পদের মান বলে দেওয়া আছে 3, অর্থাৎ এর মান এখানে 3 লিখছি, এ সমান এখানে 3। তারপর বলছে শেষ পদ 768। শেষ পদ বলে দিল 768, কিন্তু এটা বললো না ওই প্রগতিতে মোট কটা পদ আছে। আমরা ধরে নেব প্রগতির মোট পদ সংখ্যা হচ্ছে n। শুধু তাই নয়, এই কথাটাও ওরা মানে উজ্জ করে রেখেছে যে এই প্রগতির সাধারণ অনুপাতটা কি সেটাও আমরা জানি না, সেটাও ধরে নেব r। তাহলে লিখছি, ধরি সাধারণ অনুপাত সমান r এবং মোট পদ সংখ্যা সমান হলো n। যে দুটো বিষয় অ্যাবসেন্ট ছিল সেই দুটোকে ধরে নিলাম। এরপর ওরা কি বলেছে লক্ষ্য করো, শেষ পদ 768। আমি সমান্তর প্রগতি চলাকালীন এইরকম প্রবলেম তোমাদের সামনে দেখিয়েছিলাম যে গুণোত্তর প্রগতির শেষ পদটা 768, কিন্তু এটা বলে ধরে নিয়েছি ওই প্রগতিতে মোট পদ আছে n সংখ্যক, তাহলে নিশ্চয় শেষ পদটা হলো ওই প্রগতির n তম পদ। তাই সেটা লিখছি pn সমান হলো 768। n তম পদ, n তম পদ মানে এটাই তো লাস্ট পদ, কেন মোট তো n সংখ্যকই পদ আছে। তাই n তম পদটা হচ্ছে শেষ পদ, যার মান ওরা বলে দিয়েছে 768। প্রথম একটা শর্ত। দ্বিতীয় শর্ত কি বলছে, তার পদ সমূহের সমষ্টি, অর্থাৎ গুণোত্তর প্রগতির যে মোট n সংখ্যক পদ তাদের যোগফল হচ্ছে 1533। আমরা n সংখ্যক পদের যোগফলটাকে কি বলেছি, Sn, এটা হচ্ছে 1533। এই হলো দুটো শর্ত। এই শর্ত দুটো থেকে আমাকে r এর মান এবং n এর মান খুঁজে বের করতে হবে। এবার লক্ষ্য করো, যখন আমি শর্ত বুঝে গেছি তখন ওই শর্ত মোতাবেক উপযুক্ত যে ফর্মুলা সেই ফর্মুলাটা লেখার চেষ্টা করব। tn বের করা ফর্মুলা তোমাদের সামনে প্রমাণ করে দেখালাম। ফর্মুলাটা কি, a বলতে 3 ইন্টু r টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু হলো 768। তাহলে r টু দি পাওয়ার n-1 768 আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম, কেন এদিকে গুণ ছিল ভাগ হয়ে গেল। যদি ভাগ করে দিই 3 25 75, তারপরে 1 18 3 6 18। এরপর সূচকের নিয়ম অনুযায়ী এটাকে আমরা লিখতে পারবো r টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার 1। পারবো না? আমরা উল্টোটা করতে খুব অভ্যস্ত, কি ভাগ আকার আছে তার মানে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ n-1 হয়ে যাবে। কিন্তু এই পাওয়ারটা যদি n-1 থাকে তাহলে তো অবশ্যই সেটাকে দুটো মানে কি বল দুটো r এর ভাগফল আকারে প্রকাশ করতে অবশ্যই পারবো। তাই সেটাই করেছি, ইজ ইকুয়াল টু হলো 256। ফাইনালি এখান থেকে r টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু যদি কোনাকুনি গুণ করে দিই 256 r লিখতে পারবো। দিস ইজ নাম্বার 1। এবার এইখানে ফর্মুলাটা সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করব। Sn বের করা ফর্মুলা আমরা দু রকম শিখেছি। এখানে প্রথম ফর্মুলাটা ব্যবহার করছি, লক্ষ্য করো, a মানে 3 ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1 ইজ ইকুয়াল টু 1533। এই তিনটা গুণ আছে, এদিকে এসে আমরা ভাগ করে দেব এবং r টু দি পাওয়ার n এর যে মানটা এখানে 1 নম্বর সমীকরণে বের করে দেখালাম সেই মানটা বসিয়ে দেব। তাহলে r টু দি পাওয়ার n এর জায়গায় 256 r -1 যেমন ছিল রেখে দিলাম, নিচে r-1 কি করলাম দেখো, r টু দি পাওয়ার n এর জায়গায় r টু দি পাওয়ার n এর যেটা মান সেটা বসালাম, -1 ছিল, নিচে r-1 ছিল রেখে দিয়েছি। এই তিনটে এদিকে এসে ভাগ করে দেব। 1533 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি ঘটবে, 3 5 15, 3 একে 3 আবার 3 একে 3। এবার আমরা কোনাকুনি গুণ করছি, লক্ষ্য করো, 511 r মাইনাস 511 গুণিত 1 মানে 511 সমান 256 r মাইনাস 1। কোনাকুনি জাস্ট গুণ করে দিয়েছি। এরপর আর সংবলিত পদগুলোকে একই দিকে লিখবো, ইজ ইকুয়াল টু -1 তো ছিলই, এই -1 এদিকে -511 এদিকে এসে +511 হয়ে গেল।
511 থেকে 256 আর বাদ দিলে 255 আর ইজ ইকুয়াল টু 511 থেকে 1 বাদ দিলে 510। ফাইনালি আর এর ভ্যালুটা আমরা বলতে পারবো 510 বাই 255। তার মানে 510 কে 255 দিয়ে ভাগ করলে 2। আমরা আর এর মানটা পেয়ে গেছি। এই আর এর মানটা যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে আমরা এন এর মানটাও পেয়ে যাব। দেখছি 1 থেকে পাই 1 থেকে আর টু দি পাওয়ার এন, আর বলতে 2 টু দি পাওয়ার এন সমান 256 ইন্টু 2। আচ্ছা 2 টু দি পাওয়ার এন 256 কে 2 দিয়ে গুণ করলে 512। এই 512 কে আমরা সকলেই জানি এটাকে 2 টু দি পাওয়ার 9 লিখতে পারবো। তাহলে এখন লক্ষ্য করো 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। বোথ সাইড থেকে 2 ক্যান্সেল হয়ে গেলে n ইজ ইকুয়াল টু 9। তাহলে আমাদের যে জিজ্ঞাসা ছিল r এবং n এর ভ্যালু কত, সেই ভ্যালুটা পেয়ে গেছি। r এর ভ্যালু 2 এবং n এর ভ্যালু হলো 9। ব্যাস এইটুকুটাই আমাদের উত্তর। আমরা এই অঙ্কটা করতে গিয়ে যে ফর্মুলা দুটো ফেলেছি ওই ফর্মুলা দুটোরই প্রমাণ তোমাদের সামনে পেশ করা হয়েছে। সেই ফর্মুলা দুটো সঠিকভাবে ফেলেছি, উপরন্তু আমরা ক্যালকুলেশনটা সঠিকভাবে করার চেষ্টা করেছি। এর ফলে আমাদের যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার পুরোপুরি সমাধান আমরা নির্ভুলভাবে বের করতে পেরেছি। এরপরে এই টাইপের আরো একটা প্রবলেম তোমাদের সামনে দেখাবো। লক্ষ্য করে কি বলছে, কোন গুণোত্তর প্রগতির ধারাবাহিক 3টি সংখ্যার যোগফল। ধারাবাহিক মানে হলো ক্রমিক, যেটাকে ইংরেজিতে বলা হয় কনজিকিউটিভ। এখানে 3টে কনজিকিউটিভ সংখ্যার যোগফল বলা আছে 21 এবং তাদের বর্গের সমষ্টি 189। তাহলে সংখ্যা 3টি কত? এই টাইপের আরো কয়েকটা অঙ্ক রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা তার মধ্যে প্রথম ঝলকটা বের করেছি। আমরা গুণোত্তর প্রগতির প্রথম পদ যদি এ ধরে নিই, সাধারণ অনুপাত যদি আর ধরে নিই, তাহলে পদ 3টি কি হবে আগে সেটা লিখবো। লিখছি, মনে করি গুণোত্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অনুপাত সমান হচ্ছে আর। তাহলে যখন প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধরে নিলাম, তখন আমরা গুণোত্তর প্রগতির সাধারণ আকার থেকে দেখেছি যে প্রগতিটা হবে এ আর স্কোয়ার এ আর কিউব ডট ডট। তাহলে ওই সিরিজ থেকে আমরা প্রথম 3টে পদ নিয়ে নেব। অর্থাৎ এখানে লিখছি শর্তানুসারে প্রথম পদটা এ, দ্বিতীয় পদটা কত এ আর, তৃতীয় পদটা কত এ আর স্কোয়ার। অর্থাৎ ওই প্রগতির ধারাবাহিক 3টি সংখ্যা, পরপর 3টি সংখ্যা লিখেছি। তাই বলছি কোন গুণোত্তর প্রগতির ধারাবাহিক 3টি সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু, ওরা বলে দিয়েছে 21, প্রথম শর্ত, এবং তাদের বর্গের সমষ্টি। লিখছি এবং তাদের বলতে ওই ধারাবাহিক সংখ্যা 3টির বর্গের সমষ্টি। প্রথমটার বর্গ করলে এ স্কোয়ার, দ্বিতীয়টার বর্গ করলে এ স্কোয়ার আর স্কোয়ার, তৃতীয়টার যদি বর্গ করি এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4। তাদের বর্গ করার পর যদি যোগ করা হয় তাহলে এই যোগফলটা বলে দিয়েছে 189। তাহলে কি পেলাম লক্ষ্য করো, গুণোত্তর প্রগতির প্রথম পদ আর সাধারণ অনুপাত যেই ধরে নেওয়া হয়েছে, তখনই গুণোত্তর প্রগতির যে সাধারণ আকার আমরা প্রথমে আজকে আলোচনা করেছিলাম। লক্ষ্য করো এইখানে যে গুণোত্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অনুপাত যদি আর ধরে নেওয়া হয়, তাহলে প্রগতির পদগুলি কি এ আর স্কোয়ার এ আর কিউব ডট ডট। এর প্রথম 3টে পদ আমরা চয়েস করেছি। প্রথম পদ 3টি এ আর এবং এ আর স্কোয়ার। এই 3টের যোগফল ওরা বলে দিয়েছিল কত 21। শুধু তাই নয়, এই 3টির বর্গের যোগফল, এটা বর্গ করলে এ স্কোয়ার, এটা বর্গ করলে এ স্কোয়ার আর স্কোয়ার, এটা বর্গ করলে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4। তাদের যোগ করলে যোগফলটা বলে দিয়েছে 189। এই হলো দুটো শর্ত। তাহলে আমরা এই শর্ত দুটোকে ব্যবহার করে এ এবং আর এর মান সঠিকভাবে বের করার চেষ্টা করব। লক্ষ্য করো কিভাবে ক্যালকুলেশন করছি। শর্ত দুটো আমরা সঠিকভাবে প্রয়োগ করে দিয়েছি, এবারে ফর্মুলা সঠিকভাবে প্রয়োগ করব। এই বাম দিক থেকে আমরা এ কমা নিতে পারি, তাহলে পড়ে থাকবে 1 প্লাস আর স্কোয়ার সমান হলো 21। এই বাঁ দিক থেকে আমরা এ স্কোয়ার কমা নিতে পারি, তাহলে পড়ে থাকবে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 সমান 189। এই লাইন দুটো খুব সহজ, এখানে কোনো আমাকে বেগ দিতে হয়নি। এবার কি করছি লক্ষ্য করো, আমরা এই প্রথম সমীকরণের বোথ সাইডকে স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ার করে দিলে এ স্কোয়ার, স্কোয়ার করে দিলে এখানে হবে আর স্কোয়ার প্লাস আর প্লাস 1। একটু ঘুরিয়ে লিখলাম, তাহলে এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 21 স্কোয়ার। 21 স্কোয়ার মানে আমরা সকলেই জানি 441। তাহলে বোথ সাইডকে এই সমীকরণের বর্গ করে দিয়েছি। বর্গ করলে এ স্কোয়ার, এটার স্কোয়ার
কিন্তু পদগুলো আমি একটু সাজিয়ে লিখেছি। আর স্কোয়ার আগে লিখেছি, তারপরে আর, তারপরে 1, তার স্কোয়ার 21 এর স্কোয়ার 441। আমরা এইটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। আর এইটাতে কি কাজ করছি, এই ক্যালকুলেশনটি সবচেয়ে মানে কোয়ালিটিওয়ালা প্রবলেম, সবচেয়ে কোয়ালিটিওয়ালা ক্যালকুলেশন এখানটা দেখতে পাবে। লক্ষ্য করো, আমরা এটাকে লিখতে পারবো, এই যে r⁴, এটাকে লিখতে পারি r স্কোয়ার তার স্কোয়ার, কেননা এই পাওয়ার গুণ হয়, গুণ হলে 2 দুগুণে 4ই হবে, প্লাস এই যে 1, এই 1 কে লিখছি 1 এর স্কোয়ার, আর এটা যেমন ছিল ওই রকমই লিখে দিলাম, প্লাস r স্কোয়ার ইকুয়াল টু 189। এখন কি ঘটছে লক্ষ্য করো, a স্কোয়ার ইন্টু, এটাকে মনে মনে a ধরলাম, a তার স্কোয়ার, এটা মনে মনে b তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আমরা বহুবার শিখেছি, তারপরে লিখছি এখানে। লক্ষ্য করো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ফর্মুলা কি ফর্মুলা, এটাকে লিখতে পারবো a প্লাস b তার স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা ওইখানে প্রয়োগ করছি। a বলতে r স্কোয়ার প্লাস b মানে 1 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, তাহলে এইটুকুটার ফর্মুলা ফেলে দিলাম, প্লাস আর স্কোয়ার যেমন ছিল আমরা রেখে দিলাম ইকুয়াল টু 189। তার মানে a স্কোয়ার ইন্টু কি পড়ে থাকলো লক্ষ্য করো, আর স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, এইটাকে যদি গুণ করে দিই মাইনাস 2 আর স্কোয়ার, আর এখানে আছে আবার প্লাস আর স্কোয়ার, তাহলে এই দুটোকে যদি অ্যাডজাস্ট করি তাহলে মাইনাস আর স্কোয়ার পড়ে থাকবে ইকুয়াল টু 189, কারণ এখানে মাইনাস 2 আর স্কোয়ার, এখানে প্লাস আর স্কোয়ার, অ্যাডজাস্ট করলে অবশ্যই মাইনাস আর স্কোয়ার থাকবে। এরপর লক্ষ্য করো, ভিতরে আবার একটা ফর্মুলা পড়ে গেছে, দিস ইজ a তার স্কোয়ার মাইনাস দিস ইজ b তার স্কোয়ার, সো ইট ইজ অফ দি ফর্ম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এর ফর্মুলা আমরা সকলে জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই ফর্মুলাটা ফেলবো। তাহলে a স্কোয়ার ইন্টু, এই যে প্রথমটা আগে লিখছি, তার সাথে আর যোগ, আবার প্রথমটা আগে লিখলাম, তা থেকে আর বিয়োগ, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু হলো 189। দিস ইজ নাম্বার 2। এই যে লক্ষ্য করো, আমাদের শর্ত দুটো যেগুলো বলা ছিল, সেই শর্ত দুটোকে উপযুক্ত ক্যালকুলেশন করে আমরা 1 আর 2 সমীকরণ নাম দিলাম, কিন্তু এখনো পর্যন্ত a এবং r খুঁজে পাইনি। যতক্ষণ আমি a এবং r এর মান খুঁজে পাবো ততক্ষণ পর্যন্ত সংখ্যা 3টি বের করতে পারবো না। এবার কি করবো লক্ষ্য করো, আমরা 2 নম্বর সমীকরণটাকে 1 নম্বর দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা যদি ভাগ করে দিই লক্ষ্য করো, কিংবা 1 নম্বরটাকেও 2 নম্বর দিয়ে ভাগ করতে পারি, কোনো প্রবলেম নেই তাতে, যে 1 বিভক্ত 2, তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষ আগে লিখছি, তারপর 2 নম্বর সমীকরণের বাম পক্ষ ইকুয়াল টু 1 নম্বরের ডান দিক আছে 441, 2 নম্বরের ডান দিক আছে 189। জাস্ট 1 নম্বর সমীকরণটাকে 2 নম্বর দিয়ে ভাগ করে দিয়েছি। এরপরে a স্কোয়ার কেটে যাবে, এই যে আর স্কোয়ার প্লাস আর প্লাস 1 উপরেও আছে নিচেও আছে, কিন্তু এখানে তো একটা আছে, এইটা আর এটা যদি কেটে দিই তাহলে নিশ্চয়ই স্কোয়ারটা কেটে যাবে, একটা পড়ে থাকবে। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, আর স্কোয়ার প্লাস আর প্লাস 1, নিচে পড়ে থাকলো আর স্কোয়ার প্লাস 1 মাইনাস আর ইকুয়াল টু, এইখানে যদি কাটাকুটি করি, আমরা 21 দিয়ে কাটাকুটি করছি, লক্ষ্য করো 21 কে 21 দিয়ে গুণ করলে 441, 21 কে 9 দিয়ে গুণ করলে 189, আবার 3 দিয়ে কাটাকুটি করতে পারবো, 3 7 21, আর এটা হচ্ছে 3 3 9, তার মানে ফাইনালি পড়ে থাকলো 7/3। এরপর আমরা কোনাকুনি গুণ করে আর এর দ্বিঘাত সমীকরণ বানাবো, তারপর সেটাকে মিডল ফ্যাক্টর করলেই আর এর ভ্যালুটা পেয়ে যাবো। এবার কোনাকুনি গুণ করছি, লক্ষ্য করো, যদি গুণ করি 7r স্কোয়ার প্লাস 7 মাইনাস 7r, দেখছি 7r স্কোয়ার প্লাস 7 মাইনাস 7r ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 3। লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে 7r স্কোয়ার প্লাস 7 মাইনাস 7r ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে সব কটার সাথে 3 গুণ হয়ে যাবে, 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 3। এবার সব কটাকে একই দিকে নিয়ে আসবো, লক্ষ্য করো, তাহলে 7r স্কোয়ার থেকে 3r স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকলো 4r স্কোয়ার মাইনাস 7r মাইনাস 3r মানে মাইনাস 10r, এখানে 7 আর এখানে মাইনাস 3 মানে প্লাস 4 ইকুয়াল টু 0। এবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি প্রত্যেকটা পদকে, 2 দিয়ে ভাগ করলে 2r স্কোয়ার মাইনাস 5r প্লাস 2 ইকুয়াল টু 0। লক্ষ্য করো, আর এর আমরা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি এবং
এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করার যে পদ্ধতি অর্থাৎ মিডল ফ্যাক্টর করা, সেই মিডল ফ্যাক্টর করার এবারে আমরা চেষ্টা করব। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 4 কে ভেঙে 5, তার মানে 4 যোগ 1 2r² মাইনাস 5 এর জায়গায় লিখছি 4 যোগ 1 ইন্টু r প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2r² গুণ যদি করে দিই মাইনাস 4r, মাইনাসে প্লাসে মাইনাস r প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কি কমন যাবে তোমরা নিজে থেকে বলো দেখি। 2r কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে r মাইনাস 2, আর লাস্টেকার দুটো থেকে -1 কমন যাবে, তাহলে পড়ে থাকবে r মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ফাইনালি দুটো থেকেই কমন যাবে এরকম টার্ম কোনটা, দ্যাট ইজ r মাইনাস 2, পড়ে থাকবে তাহলে 2r মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দুটো পসিবিলিটি দেখতে পাচ্ছি, একটা হলো প্রথমটা সমান 0, অথবা আর একটা কেস কি দ্বিতীয়টা সমান 0। তাহলে প্রথমটা সমান যদি 0 করি, r এর ভ্যালু পেয়ে গেলাম 2, এখান থেকে আমরা বলতে পারবো 2r ইজ ইকুয়াল টু 1, ফাইনালি r ইজ ইকুয়াল টু 1/2। তাহলে আর কটা মান পেলাম, দুটো মান পেয়েছি। এই মান দুটো আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু a এর মানটা খুঁজে পেয়ে যাব। লক্ষ্য করো এই মানটা কোথায় বসাচ্ছি, আমরা এই যে সমীকরণটাকে গোল করছি অর্থাৎ অরিজিনাল যে সমীকরণ ছিল সেই সমীকরণটাতে আমরা আর এর ভ্যালুগুলো ক্রমান্বয়ে বসাতে শুরু করব, তাহলে a এর ভ্যালু পেতে থাকবো। তাহলে এই সমীকরণটা আমরা লিখছি a প্লাস ar প্লাস ar স্কয়ার সমান 21। লক্ষ্য করো যে প্রথমে এই কেসটা নিচ্ছি, কেস 1 r সমান যখন 2, এই যে প্রথম কেসটা, তখন কি ফর্মুলা ছিল a প্লাস ar প্লাস ar স্কয়ার মানে 2 এর স্কয়ার ইজ ইকুয়াল টু ছিল 21। তার মানে a প্লাস 2a প্লাস 2 এর স্কয়ার মানে 4a ইজ ইকুয়াল টু হলো 21। 4 আর 2 6 আর একটা a 7টা a ইজ ইকুয়াল টু 21। ফাইনালি a ইজ ইকুয়াল টু হলো 21/7 ইজ ইকুয়াল টু 3। তাহলে প্রথম কেসটা কি দেখালাম, r এর মান 2 হলে a এর মান হবে 3। আবার সেকেন্ড কেস 2, যখন r এর ভ্যালু আমরা কত হাফ বসাবো, তখন ওই সমীকরণটা থেকে কি সমীকরণ ছিল a প্লাস a ইন্টু r মানে হাফ প্লাস a ইন্টু r স্কোয়ার মানে 1/2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ছিল 21। তাহলে a প্লাস a ইন্টু 1 মানে a/2, a ইন্টু 1 এর স্কোয়ার মানে a, নিচে 2 এর স্কোয়ার মানে 4 ইজ ইকুয়াল টু 21। আচ্ছা আমরা যদি এখান থেকে লসাগু বানিয়ে দিই, 4 হবে লসাগু, 4a প্লাস 4 দিয়ে 2 কে ভাগ করলে 2, তাহলে 2a প্লাস a ইজ ইকুয়াল টু হলো 21। তার মানে কি পড়ে থাকলো, 4টা 2 6টার একটা 7টা a ইজ ইকুয়াল টু এই 4 দিয়ে গুণ করে দেব 21 গণিত 4। ফাইনালি a ইজ ইকুয়াল টু বলতে পারবো কত, 21 গণিত 4/7, 7 দিয়ে কাটাকুটি করলে 3, দ্যাট ইজ 3 4 12। তাহলে উভয় ক্ষেত্রেই আমরা কিন্তু a এর মানগুলো বের করতে পেরেছি। এরপর আমরা সংখ্যা 3টি বের করছি, লক্ষ্য করো। অতএব সংখ্যা 3টি হলো কি সংখ্যা 3টি, আমরা সংখ্যা 3টি ধরেছিলাম a, প্রথম কেসটা আগে নিচ্ছি তারপরে সেকেন্ড কেস নেব। প্রথম সংখ্যাটা ছিল a, এর মান কত পেয়েছি 3, কমা তারপরে কত ছিল ar, a ইন্টু r, আর এর মান 2, তারপরে কি নিয়েছিলাম a ইন্টু r স্কোয়ার, আর এর মান 2 তার স্কোয়ার। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে সংখ্যা 3টি দেখালাম সেই সংখ্যা 3টে ফার্স্ট কেস থেকে নেওয়া হয়েছে, কিন্তু সেকেন্ড কেস বলতে আরো একটা কেস আছে, তার অথবা কি এক্ষেত্রে বলেছিলাম a মানে 12, কমা ar বলতে কত এখানে হাফ, তারপরে ar স্কোয়ার মানে হাফ এর স্কোয়ার। বেশ, দুটো ক্ষেত্রেই আমরা সংখ্যা 3টি আলাদা আলাদা করে দেখালাম। প্রথমটা হলো ফার্স্ট কেস থেকে, দ্বিতীয়টা হলো সেকেন্ড কেস থেকে। এর ফলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, 3 3 দুগুণা 6, 2 এর স্কোয়ার মানে 4, 3 4 12, অথবা এখানে বলতে পারো 12, এখানে যদি 12কে 2 দিয়ে ভাগ করি 6, এখানে 2 এর স্কোয়ার মানে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে সংখ্যা 3টি আমরা কিন্তু একই পেয়েছি, 3 6 12 অথবা 12 6 3। সংখ্যাটির মধ্যে কোনো ফারাক নেই, কিন্তু তবে দুটো কেস এসেছে, তাই দুরকম কেস ধরে সংখ্যা 3টি বের করে দেখিয়েছি। ব্যাস, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অঙ্কটা একটু লেন্দি হলেও অত্যন্ত কোয়ালিটিওয়ালা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষকেরা বহুবার
প্রায় ফি বছর ওরা পছন্দ করে, তাই এই ধরনের অঙ্কগুলো তোমাদের সামনে দেখানো হচ্ছে। এরপর চলে আসছি গুণোত্তরীয় মধ্যক। আমরা যেরকমটি সমান্তরীয় প্রগতিতে সমান্তরীয় মধ্যক হিসাবে পড়েছিলাম, সেই জিনিসটাই গুণোত্তর প্রগতিতে সে গুণোত্তরীয় মধ্যক আকারে দেখা দিয়েছে। তবে নামের ফারাক হলেও কাজটা প্রকৃতপক্ষে সেম। ওইখানে কি বলা হয়েছিল আর এখানে কি বলা হচ্ছে লক্ষ্য করো। যখন তিনটি রাশি গুণোত্তর প্রগতিতে থাকে তখন মধ্যের যে রাশি সেটাকে অন্য দুটি রাশির গুণোত্তরীয় মধ্যক আমরা বলতে পারবো। অর্থাৎ এখানে মনে করো এ একটা রাশি বা সংখ্যা, বি হচ্ছে আরেকটা রাশি বা সংখ্যা, তাদের মাঝখানে মনে করো এক্স একটা সংখ্যা রয়েছে। তাহলে এই যে তিনটি সংখ্যা, যার প্রথম পদ বা রাশি এ, শেষ পদ বা রাশি হচ্ছে বি, এবং মধ্যের পদটা যদি এক্স হয়ে যায়, এবং এই তিনটি পদ যদি জিপিতে থাকে, জিপিতে থাকলে, জিপিতে থাকার যে শর্তটা কি, দ্বিতীয় পদ বাই প্রথম পদ সমান তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ। এটাই আমি প্রাথমিক শর্ত বলে দাবি করেছিলাম, সেই শর্তটা প্রয়োগ করলাম। কোনাকুনি গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার সমান এ বি। ফাইনালি এক্স ইজিক্যাল টু কত হবে, এদিকে এসে রুট হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে প্লাস মাইনাস চলে আসবে। তাহলে কি পেলাম লক্ষ্য করো, এই তিনটা রাশিমালা থেকে যে রাশিটা মিডিলে ছিল সেই রাশিটাকে আমরা বলেছিলাম ওই প্রগতিটার মধ্যক। কেন, মিডিলে আছে, কিন্তু ওই প্রগতিটা গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত, তাই এই এক্সটাকে বলবো গুণোত্তরীয় মধ্যক। আবার বলছি, এ কমা এক্স কমা বি এরা গুণোত্তর প্রগতিতে আছে, এর জন্যই কিন্তু মিডিলের রাশিটাকে গুণোত্তরীয় মধ্যক বলছি। যদি এই তিনটে পদ সমান্তর প্রগতিতে থাকতো তাহলে মিডিলেরটাকে আমরা বলতাম সমান্তরীয় মধ্যক। অর্থাৎ যে প্রগতিতে থাকবে সেই প্রগতির নামটা অবশ্যই শুরুতে উচ্চারণ করতে হবে। If a, x, b are in arithmetic progression, then x is said to be the arithmetic mean of a and b. অর্থাৎ x টাকে a এবং b এর সমান্তরীয় মধ্যক বলা হয়েছিল। এখন a, x, b জিপিতে রয়েছে, গুণোত্তর প্রগতিতে রয়েছে, সুতরাং মিডিলের যে টার্ম সেই টার্মটাকে আমরা এই প্রান্তীয় পদ দুটির অর্থাৎ a আর b এর গুণোত্তরীয় মধ্যক বলে দাবি করতে পারবো। এবং সেই গুণোত্তরীয় মধ্যক বের করার ফর্মুলা কি পেলাম, এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট এবি, যেটা তোমাদের এখানে দেখানো হয়েছে। তাহলে যে ফর্মুলাগুলো বোর্ডে ডিসপ্লে হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই ফর্মুলাটা ডিডাকশন কি করে তৈরি করা হয়েছে সেই পদ্ধতিটাও তোমাদের সামনে দেখানো হচ্ছে, যাতে করে ফর্মুলাটা দেখে আমরা যদি এইরকম মত পোষণ করি যে ফর্মুলাটা কেন এরকম হলো, অন্য কোনো আকারে তো হতে পারতো, তাহলে মনের ভিতরে যাতে একটা দুশ্চিন্তার বাতাবরণ তৈরি না হয় তার জন্য ওই ফর্মুলাটা ডিডাকশন দেখানো হচ্ছে, যাতে করে এর একটা প্রতিচ্ছবি তোমার ব্রেনের মধ্যে স্পষ্ট থেকে যায়। এর ফলে পরীক্ষার সময় তুমি ফর্মুলাটা ভুলে গেলেও যেহেতু ডিডাকশনটা জানো, সঙ্গে সঙ্গে ওই উৎসস্থল থেকে তুমি ফর্মুলাটার সন্ধান পেয়ে যাবে। এর ফলস্বরূপ কি ঘটবে, তুমি নির্ভুলভাবে যে কোনো প্রবলেমের সমাধান করতে উদ্যত হতে পারবে। এরপর লক্ষ্য করো, আমরা যে ফর্মুলাটা এখানে দেখালাম তারই প্রয়োগ আবার তোমাদের সামনে পেশ করব। বলা হয়েছে দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যকের নাম এ এবং দুটি গুণোত্তরীয় মধ্যক পি আর কিউ। এই যে এমন একটা প্রবলেম চয়েস করেছি যে প্রবলেমের মধ্যে সমান্তরীয় মধ্যক এবং গুণোত্তরীয় মধ্যক দুটো কথা ইনক্লুড করা হয়েছে। এই প্রবলেমটা চয়েস করতে গিয়ে আমাকে বহুক্ষণ ভাবনা চিন্তা করতে হয়েছে, কেননা যখনই আমাদের কাছে দুটো মধ্যক হাতের কাছে চলে এসছে তখন আমাদের মধ্যে গুলিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি হয়ে যাবে যে সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যক প্রকৃতপক্ষে কি এবং তাদের মধ্যে ডিফারেন্সটাই বা কি, এই গুলিয়ে যাতে না যায় তার জন্যই আমি এমন একটা প্রবলেম চয়েস করেছি। লক্ষ্য করো, দুটি প্রদত্ত সংখ্যা, প্রদত্ত বলতে যে সংখ্যা দুটো দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটোকে আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। লক্ষ্য করে ধরি প্রদত্ত সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবার লক্ষ্য করো, দুটি প্রদত্ত সংখ্যার মানে এক্স আর ওয়াই এর একটি সমান্তরীয় মধ্যক এ। এই কথাটা মানে হলো এক্স কমা এ কমা ওয়াই সমান্তর প্রগতিতে আছে বা সমান্তর প্রগতিভুক্ত। আবার কি বললো, ওই প্রদত্ত সংখ্যা দুটির দুটি গুণোত্তরীয় মধ্যক আছে যাদের নাম পি আর কিউ, অর্থাৎ এক্স কমা পি কমা কিউ কমা ওয়াই এরা গুণোত্তর প্রগতিভুক্ত। এই কথা দুটো বোঝানোর জন্যই
আমরা এইরকম একটা অঙ্ক চয়েস করেছি। ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তাহলে অবশ্যই বুঝতে পারবে। দুটি প্রদত্ত সংখ্যা দ্যাট ইজ এক্স এবং ওয়াই এর একটি সমান্তরীয় মধ্যক এ, অর্থাৎ এক্স আর ওয়াই এর মাঝে আছে একটা সংখ্যা যার নাম হলো এ, এবং ওই সংখ্যাটা মাঝে থেকে যে প্রগতিটা তৈরি হলো সেটা সমান্তরের আওতাভুক্ত। শুধু তাই নয়, ওরা বলল ওই প্রদত্ত সংখ্যা দুটির গুণোত্তরীয় মধ্যক হলো দুটো, একটার নাম পি একটার নাম কিউ, অর্থাৎ পি আর কিউ কে মাঝে রেখে যে প্রগতিটা তৈরি হলো সেটা কিন্তু গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত। তার জন্য ওরা বলছে এই পি আর কিউটা গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মানে গুণোত্তর প্রগতির মধ্যে আছে, মধ্যক মানে মিডিলে আছে। সমান্তরীয় মধ্যক তার মানে এটা সমান্তর প্রগতিতে আছে আর এটা মিডিলে আছে। এর ফলে এখন আমাদের কাছে দুটো প্রগতি দেখা যাচ্ছে, সেই প্রগতি দুটো ভিন্ন হওয়ার জন্য আমরা দুটো ভিন্ন ভিন্ন ফর্মুলা প্রয়োগ করব। আমরা সমান্তর প্রগতির যে শর্ত বলেছিলাম সেটা কি, সেকেন্ড মাইনাস ফার্স্ট ইজ ইকুয়াল টু থার্ড মাইনাস সেকেন্ড। এ ছিল এই মাইনাস, এটা এদিকে দিয়ে চলে এলাম প্লাস এ ইজ ইকুয়াল টু মাইনাস এক্সটা এদিকে এক্স প্লাস ওয়াই, ফাইনালি 2a ইজ ইকুয়াল টু হলো এক্স প্লাস ওয়াই। আবার এইখানে গুণোত্তর প্রগতি যেহেতু দেখতে পাচ্ছি, তাই গুণোত্তর প্রগতি হওয়ার যে শর্ত সেই শর্তটা প্রয়োগ করব। কি শর্ত ছিল, যে দ্বিতীয় পদটাকে প্রথম পদ দিয়ে ভাগ করব, যা হবে তৃতীয় পদটাকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করে তাই রেজাল্ট পাবো। শুধু তাই নয়, চতুর্থ পদটাকে ঠিক তার আগের পদ অর্থাৎ তৃতীয় পদ দিয়ে ভাগ করলে সেম একই রেজাল্ট পাবো। এই কথাই কিন্তু আমরা গুণোত্তর প্রগতিভুক্ত হওয়ার শর্তের সময় বলেছিলাম। এরপর কি করবো লক্ষ্য করো, আমরা যদি প্রথম সমীকরণ দুটোকে চয়েস করি তাহলে কি পাবো, পি বাই এক্স ইজ ইকুয়াল টু কিউ বাই পি। যদি কোনাকুনি গুণ করে দিই, কিউ এক্স ইজ ইকুয়াল টু হলো পি স্কোয়ার, ফাইনালি এক্স ইজ ইকুয়াল টু কত, পি স্কোয়ার বাই কিউ। আবার আমরা যদি সেকেন্ড ইকুয়েশন দুটোকে চয়েস করি, কিউ বাই পি ইজ ইকুয়াল টু হলো ওয়াই বাই কিউ, কোনাকুনি যদি গুণ করে দিই, পি ওয়াই ইজ ইকুয়াল টু হলো কিউ স্কোয়ার, ফাইনালি ওয়াই ইজ ইকুয়াল টু কত, কিউ স্কোয়ার বাই পি। এই যে এক্স আর ওয়াই এর মান পেলাম, ওই মান দুটো যদি এখানে বসিয়ে দিই, কত, এক্স সমান পি স্কোয়ার বাই কিউ আর ওয়াই সমান কত, কিউ স্কোয়ার বাই পি ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, 2a। ব্যাস, এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। লক্ষ্য করো, তাহলে এমন কিছু কঠিন বিষয় নাই, নেহাতি সহজ বিষয় ছিল, শুধু আমাদের ধারণাটা ক্লিয়ার করতে হবে। যদি কোনো বিষয় সম্পর্কিত ধারণাটা স্পষ্ট হয়ে যায়, আমি কথা দিচ্ছি সেই সম্পর্কিত প্রবলেম তুমি পারবে। কিন্তু যদি ধারণাই ক্লিয়ার না থাকে তাহলে তুমি যতবারই প্র্যাকটিস করো না কেন বারবার তোমাকে হেজিটেশনের সম্মুখীন হতে হবে। তাহলে আমরা কি করেছিলাম, আবার বলছি, দুটি প্রদত্ত সংখ্যার একটা সমান্তরীয় মধ্যক এ, তার মানে দুটো সংখ্যা ছিল, তার মিডিলে একটাই মধ্যক ছিল, এই যে একটি সমান্তরীয় মধ্যক, একটাই মধ্যক ছিল এ, এবং তারা সমান্তর প্রগতিতে ছিল। আবার বলছে দুটি প্রদত্ত সংখ্যার, এই যে এক্স আর ওয়াই এর দুটি গুণোত্তরীয় মধ্যক, এই যে দুটি রয়েছে, ওই দুটো পদ মিডিলে রয়েছে এবং তারা গুণোত্তর প্রগতিতে রয়েছে, তাই বলছে দুটি গুণোত্তরীয় মধ্যক। যদি বলতো তিনটি গুণোত্তরীয় মধ্যক, তখন এক্স পি কিউ তারপর আরেকটা সংখ্যা নিয়ে নিতাম, আর মনে করো তারপরে ওয়াই, তাহলে তিনটি গুণোত্তরীয় মধ্যক হতো। যখন যেটা বলবে তখন সেটা প্রয়োগ করব। তাহলে এই দুটো লাইন যদি স্পষ্টভাবে বুঝে যেতে পারি, তারপরে সমান্তর প্রগতি হওয়ার শর্ত প্রয়োগ করেছি আর গুণোত্তর প্রগতিভুক্ত হওয়ার শর্ত প্রয়োগ করেছি, একদম খুব সহজে ক্যালকুলেশন করে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এরপর লক্ষ্য করো ঠিক পরের ধারণা, যদি দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ হয়ে যায়, তাহলে প্রমাণ করতে বলেছে সংখ্যা দুটি অনুপাত হবে। এটা দুটি প্রদত্ত সংখ্যার, আমরা সংখ্যা দুটি ধরে নিচ্ছি, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবার কি বলছে লক্ষ্য করো, যদি দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক, তাহলে এই সংখ্যা দুটি সমান্তরীয় মধ্যক বের করার ফর্মুলা শিখেছি আমরা। দেখছি যে শর্তানুসারে এই সংখ্যা দুটি সমান্তরীয় মধ্যক বের করার ফর্মুলা আমরা এর আগের পার্টে আলোচনা করেছিলাম, সেটা কি এক্স প্লাস ওয়াই বাই 2। আর কি বলেছে, যে দুটি সংখ্যার মানে এক্স আর ওয়াই এর সমান্তরীয় মধ্যক, যেটা আমরা ফর্মুলা শিখেছিলাম এর আগের চ্যাপ্টারে, সেটা কি এক্স প্লাস ওয়াই বাই 2। তাদের গুণোত্তরীয় মধ্যক, তাদের বলতে এক্স আর ওয়াই এর গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক বের করার ফর্মুলা আমরা এই চ্যাপ্টারে প্রমাণ করে শিখলাম, কত, প্লাস মাইনাস রুট এক্স ওয়াই।
এই যে একটু আগে দেখালাম, লক্ষ্য করো, যদি এ এবং বি দুটি রাশি এবং এক্স তাদের গুণোত্তরীয় মধ্যক হয়, তাহলে গুণোত্তরীয় মধ্যক বের করার ফর্মুলা কি? প্লাস মাইনাস রুটের ভিতরে এই যে সংখ্যা দুটি প্রান্তে আছে সেই সংখ্যা দুটির গুণফল রুটের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে আমি অঙ্কটা করার সময় সংখ্যা দুটিতে এক্স আর ওয়াই ধরেছি, তাহলে এখানে এক্স আর ওয়াই হয়ে যাবে নিশ্চয়ই, তাই সেটাই দেখানো হয়েছে। লক্ষ্য করো যে গুণোত্তরীয় মধ্যক বের করা ফর্মুলা হবে প্লাস মাইনাস রুট এক্স ওয়াই। যদি আমি সংখ্যা দুটো এ আর বি ধরতাম, তাহলে এখানে ফর্মুলাটা হতো এ প্লাস বি বাই টু, এখানে হয়ে যেত প্লাস মাইনাস রুট এ বি। তাহলে ওই গুণোত্তরীয় মধ্যকটা লিখছি প্লাস মাইনাস রুট এক্স ওয়াই। তাহলে কি পেলাম? লক্ষ্য করো, যদি দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক, মানে এই যে এক্স প্লাস ওয়াই বাই টু লিখেছি, তাদের গুণোত্তরীয় মধ্যক দ্যাট ইজ প্লাস মাইনাস রুট এক্স ওয়াই লিখেছি, তাদের দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ সমান্তরীয় মধ্যকটা এর দ্বিগুণ। এই যে দিস ইজ অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক, এটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যকটা গুণোত্তরীয় মধ্যকের ডাবল হয়ে গেছে, সেটাই শর্তে বলা আছে। তাহলেই প্রমাণ করতে বলেছে সংখ্যা দুটির অনুপাত এটা। এবার শর্ত যখন আমরা সঠিকভাবে বুঝে গেছি, তখন ক্যালকুলেশন শুরু করবো। লক্ষ্য করো, আমরা বোথ সাইডকে স্কোয়ার করে দেবো। তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, নিচে 2 এর স্কোয়ার মানে 4, এখানে 2 এর স্কোয়ার মানে 4, প্লাসের স্কোয়ার করলেও প্লাস হবে, মাইনাসের স্কোয়ার করলেও প্লাস হবে, রুট এর স্কোয়ার করলে রুট পালিয়ে যাবে, তাহলে এখানে শুধু এক্স ওয়াই পড়ে থাকবে। আশা করি ঘটনাটা বোঝা গেছে। এরপর আমরা কোনাকুনি গুণ করবো, এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তার ফর্মুলা ফেলে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই কোনাটা যদি গুণ করে দিই 4 4 16 এক্স ওয়াই। এরপর লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 2x ওয়াইটা ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে মাইনাস 2x ওয়াই হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 16টা থেকে দুটো এক্স ওয়াই বাদ দিলে 14x ওয়াই। আমরা এই ধরনের ক্যালকুলেশন মাধ্যমিকে বহুবার করেছি, সুতরাং এই ক্যালকুলেশনটা দেখে তোমাদের মাধ্যমিকের কথা মনে পড়ে যাওয়া উচিত। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে 2x ওয়াই নিয়ে নিলাম, তাহলে নিশ্চয়ই এখানে 7 পড়ে থাকবে। তোমাদের যদি এই লাইনটা বুঝতে সমস্যা হয় তাহলে কোনাকুনি গুণ করো, 7 দুগুণে 14x ওয়াই আছে না নেই? হ্যাঁ, অবশ্যই আছে। কেন এরকমটি করলাম ঠিক এর পরের ফেজে তোমরা জানতে পারবে। লক্ষ্য করো, আমরা এবারে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করছি। তাহলে 7 নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে যোগ ভাগ বলতে কি, উপরে যেটা আছে সেটা আমরা উপর নিচে 2 জায়গাতেই লিখবো। উপরের টার্মটা উপর নিচ 2 জায়গাতে লিখেছি, 2x ওয়াইটা উপরে যোগ করব আর 2x ওয়াইটা নিচে বিয়োগ করব। একই কাজ আমরা ডান দিকেও কন্টিনিউ করব। উপরে আছে 7, আমরা 7 উপরে লিখবো, নিচেও লিখবো। এই একটা উপরে যোগ করব আর একটা নিচে বিয়োগ করব। এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া, যেটা আমরা মাধ্যমিকের অনুপাত সমানুপাত চ্যাপ্টারে শিখে এসেছি। এরপর এইটা দেখেই আমাদের একটা ফর্মুলা কথা মনে পড়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কার ফর্মুলা বলো দেখি? এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। নিচেরটাও একটা ফর্মুলা, কার ফর্মুলা? এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। দুটোরই একসঙ্গে স্কোয়ার করে দিলাম। এই যে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, নিচে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার লিখতেই পারি। তাহলে উপরে পড়ে আছে 7 আর 1 8, 7 থেকে একবার 6, যদি কাটাকুটি করি 2 দিয়ে 4, এটা 3, তাহলে 4/3। এবার আমরা যদি এই স্কোয়ারটা ওদিকে নিয়ে চলে যাই তাহলে কি ঘটবে বলো দেখি? স্কোয়ারটা ওদিকে নিয়ে চলে গেলে রুট হয়ে যাবে, তাহলে 4 এর রুট হলে 2, 3 এর রুট হলে √3, কারণ এদিকে স্কোয়ার ছিল এদিকে এসে রুট হয়ে যাবে। রুট হলে 4 এর বর্গমূল 2, 3 এর বর্গমূল √3 হবে। আবার যোগ ভাগ প্রক্রিয়া করব। লক্ষ্য করো কি করছি, তাহলে উপরেরটা আবার লিখবো, এই যে লিখলাম। তারপর কি করেছিলাম, নিচেরটা উপরে গিয়ে যোগ করব, যোগ এক্স মাইনাস ওয়াই। তারপর নিচেরটা নিচে বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন ঘটবে, তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই। এই জায়গাটা কিন্তু আমরা ধ্যান রাখবো, যখনই বিয়োগ করব তখন চিহ্নে পরিবর্তন ঘটে যাবে, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই। একই কাজ ডান দিকে করব, 2টা উপর নিচ 2 জায়গাতেই লিখবো, এই √3টা উপরে একবার যোগ করব আর নিচে একবার বিয়োগ করব। কি ঘটলো তাহলে লক্ষ্য করো, ওয়াই ওয়াই কেটে গেল, নিচে এক্স এক্স কেটে গেল, কি পড়ে থাকলো উপরে? এক্স আর এক্স 2x, নিচে পড়ে থাকলো 2y ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। 2 কেটে গেল, ফাইনালি কি পড়ে থাকলো লক্ষ্য করো, x বাই ওয়াই। এটাকে আমরা
লিখতে পারি x ইজ টু y, তাহলে এটাকে কি লিখতে পারবো 2 প্লাস রুট 3 ইজ টু 2 মাইনাস রুট 3। আমাদের সেটাই বের করতে বলেছিল যে সংখ্যা দুটি ধরা হয়েছে x আর y, সেই সংখ্যা দুটি অনুপাত, এই যে x অনুপাত y সমান 2 প্লাস রুট 3 ইজ টু 2 মাইনাস রুট 3, যেটা এখানে প্রামাণ্য বিষয় ছিল। খুব কঠিন লেগেছে? তোমরাই বলো দেখি। না, কখনোই। তোমরা বললেও আমি বিশ্বাস করবো না, যদি তোমরা অ্যাটেনশনলি আমার আলোচনাটা শুনতে থাকো। কেননা এমন ভাবে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমাদের মধ্য থেকে কোনো প্রবলেম অ্যারাইজ না করে। আমি সেই রকম ভাবে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আরো একটা টপিকস আলোচনা করব, তারপরে তার করেসপন্ডিং প্র্যাকটিক্যাল প্রবলেম দেখিয়ে শেষ করব। গুণোত্তর প্রগতিভুক্ত তিনটি সংখ্যার গুণফলের মান যদি জানা থাকে, তাহলে সেই সংখ্যা তিনটিকে আমরা এই আকারে যদি ধরে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশনটাকে অনেক সহজ করে তুলতে পারবো। আমরা সমান্তর প্রগতিতেও এই ধরনের কথা বলেছিলাম যে সমান্তর প্রগতিতে তিনটে সংখ্যার যোগফল, সমান্তর প্রগতির ক্ষেত্রে যোগফলের কথা বলেছিলাম, গুণোত্তর প্রগতির ক্ষেত্রে গুণফলের কথা বলেছি। এই দুটো ফারাক, বাদ বাকি ওটার জন্য যেমন ফর্মুলা ছিল, এটার জন্য আবার স্পেশাল টাইপের ফর্মুলা। অর্থাৎ গুণোত্তর প্রগতির সাধারণ আকার থেকে পদ তিনটিকে চয়েস করে নিই, a r স্কোয়ার, এইভাবে চয়েস করে নিই। আমরা পদ তিনটিকে চয়েস করেছি a/r, a, ar। এর ফলে কি হবে যে এই আকারে যদি ধরে নেওয়া হয়, তাহলে আমাদের ক্যালকুলেশনটা তুলনামূলক অনেক 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 সহজ হয়ে যাবে। কেউ যদি মনে করে যে না স্যার আমরা a, ar স্কোয়ার এই পদ তিনটিকে ধরে করব, তবু হবে না নয়, কিন্তু তার তুলনায় ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাবে এইভাবে যদি আমরা চয়েস করতে পারি। তাহলে এই আকারটা কিভাবে প্রয়োগ করে অঙ্ক করা হয় সেই রকম একটা প্রবলেম লক্ষ্য করো। গুণোত্তর শ্রেণীতে আছে এমন তিনটি সংখ্যা নির্ণয় করতে বলেছে যাদের গুণফলের মান 729। ওই যে কথাটা বলছিলাম, গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত তিনটে সংখ্যার গুণফল এর মান যদি প্রোভাইড করা থাকে, তাহলে সংখ্যা তিনটিকে আমি a/r, a এবং ar আকারে ধরে নেব। লিখছি, মনে করি গুণোত্তর প্রগতিভুক্ত সংখ্যা তিনটি হলো, কি ফর্মুলা বললাম, a/r, a, ar। এবার এই সংখ্যা তিনটির গুণফল ওরা বলে দিয়েছে। লিখছি শর্ত অনুসারে a/r ইন্টু a ইন্টু ar ইজ ইকুয়াল টু 729। আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে a কিউব ইজ ইকুয়াল টু, এটাকে কার কিউব লিখতে পারবো বলো দেখি? এটাকে কার কিউব আমরা লিখতে পারি? 9 এর কিউব। কেন 9 এর স্কোয়ার 81, 81 কে 9 দিয়ে গুণ করলে 729, বোথ পাওয়ার 3 সেম আছে, ওটাকে ক্যান্সেল করে দিলে আমরা এর মান সরাসরি পেয়ে গেলাম 9। এরপর আরো একটা শর্ত আছে, এবং একত্রে দুটি করে গুণ করে। দেখছি আবার এই যে তিনটি সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যা তিনটির মধ্যে বলছে একত্রে দুটি করে গুণ, মানে প্রথমে এই দুটাকে গুণ করব। যদি গুণ করি a/r ইন্টু a, আমরা a এর মান বসিয়ে যদি দিই 9/r ইন্টু 9, এই যে লক্ষ্য করো a/r ইন্টু a লিখেছি, লেখার সময় আমি a এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে প্রথম দুটি সংখ্যাকে একত্রে গুণ করা হলো, তারপর কি প্লাস, এবার এই লাস্টেকার দুটি সংখ্যাকে একত্রে নিচ্ছি, a ইন্টু ar, a মানে 9, আবার 9 ইন্টু r, অর্থাৎ শেষের দুটি সংখ্যাকে একত্রে রেখে গুণ করা হলো। আবার আরো একটা সমষ্টি দিতে পারবো, ফার্স্ট আর লাস্ট। এখানে আছে a/r ইন্টু ar, তাহলে a মানে 9/r ইন্টু এখানে 9 ইন্টু r। লক্ষ্য করো ওই তিনটে সংখ্যার মধ্যে থেকে দুটি করে সংখ্যা একত্রে নিতে শুরু করেছি, দিয়ে একত্রে নিয়ে তাদেরকে গুণ করেছি, গুণ করার পরে যেগুলো পেয়েছি তাদেরকে আবার যোগ করেছি। তাই ওরা বলছে একত্রে দুটি করে গুণ করে, এই যে একত্রে দুটো করে গুণ করলাম, তারপরে গুণ করার পরে ওই গুণফল তিনটির যোগফল ওরা বলে দিয়েছে 351। এবার ক্যালকুলেশন শুরু হচ্ছে, লক্ষ্য করো 9/981/r প্লাস 9/981r প্লাস আর কেটে গেল 9/981 ইজ ইকুয়াল টু 351। 81 কমন চলে যাবে, পড়ে থাকলো 1/r প্লাস r প্লাস 1 ইজ ইকুয়াল টু 351। এই 81টা এদিকে গুণ আছে, এদিকে নিশ্চয়ই ভাগ হয়ে যাবে, আর এই ভিতরে আমরা লসাগু বানিয়ে দেব। আর লসাগু হলে 1, আর দিয়ে গুণ করলে r স্কোয়ার, আর দিয়ে গুণ করলে
আর ইজিক্যাল টু 351/81। আমরা এটাকে কাটাকুটি করার চেষ্টা করব। কাটাকুটি যাবে কিনা লক্ষ্য করো দেখি। কাটাকুটি অবশ্যই যাবে। 3 দিয়ে 3 7 81, 3 দিয়ে যদি কাটি তাহলে 3 একে 3, 3 একে 3, 2 21, 3 7 21। আর কাটাকুটি যাবে, আবার 3 দিয়ে যাবে, 3 9 27। 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3 3 9, 2 27, 3 9 27। অর্থাৎ কাটাকুটি করেছি আমরা। এরপর কি ঘটলো লক্ষ্য করো। আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি যদি গুণ করি 9 প্লাস 9r স্কোয়ার প্লাস 9r ইজিক্যাল টু 39r। একটু লক্ষ্য করে নাও তোমরা যে ক্যালকুলেশনটা আমরা ঠিক করেছি কিনা। কাটাকুটিটা দেখবো, 3 দিয়ে 3 7 81, 3 117 351। তারপর আবার 3 দিয়ে করেছি, 3 9 27 আর 3 39 117 দিয়ে তারপর কোনাকুনি গুণ করেছি। সব কটাকে একই দিকে নিয়ে আসবো। 9r স্কোয়ার প্লাস 9r প্লাস 9 তো ছিলই, এই পদটা এদিকে নিয়ে চলে এলে -39r সমান 0। তাহলে কি ঘটছে লক্ষ্য করো, 9r স্কোয়ার, 9r এখানে -39r, তাহলে নিশ্চয় -30r প্লাস 9 ইজিক্যাল টু 0। প্রত্যেকটা পদকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কি ঘটবে, 3r স্কোয়ার মাইনাস 10r প্লাস 3 ইজিক্যাল টু 0। অর্থাৎ 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। লক্ষ্য করো আমরা পরের লাইনে চলে যাব। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3r স্কোয়ার মাইনাস 10r প্লাস 3 ইজিক্যাল টু 0। এবার মিডল ফ্যাক্টর করবো, দেখো 3 3 9, 9 কে ভেঙে 10, 3r স্কোয়ার মাইনাস 9 প্লাস 1 ইন্টু r প্লাস 3 ইজিক্যাল টু 0। 3r স্কোয়ার মাইনাস গুণ করলে 9r মাইনাসে প্লাসে মাইনাস r প্লাস 3 ইজিক্যাল টু 0। প্রথম দুটো থেকে কি কমন যাবে তোমরাই বলো দেখি। 3r কমন চলে যাবে, তাহলে পরে থাকবে r মাইনাস 3। লাস্টেকার দুটো থেকে -1 কমন, তাহলে r মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে দুটো থেকে কমন যে অংশটা দেখতে পাচ্ছি r মাইনাস 3, সেটা বাইরে বের করে যেটা পড়ে থাকলো সেটা লিখে ফেললাম ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে দু রকম পসিবিলিটি তৈরি হতে পারে। একটা হচ্ছে প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। তাহলে প্রথমটা সমান 0 করলে আমরা সকলেই বুঝতে পারছি r এর ভ্যালু কত পাবো, 3। আর এখান থেকে আমরা 3r ইজিক্যাল টু 1, তার মানে r এর ভ্যালু পেয়ে গেলাম 1/3। তাহলে এর ভ্যালু তো আমরা শুরুতেই পেয়েছিলাম 9, r এর ভ্যালু আমরা দুটো পেলাম। সুতরাং এই দুটো ভিন্ন পরিস্থিতি বিচার করে আমরা সংখ্যা 3টিকে বের করার চেষ্টা করব। লিখছি অতএব সংখ্যা 3টি হলো, কি ছিল সংখ্যা 3টি, প্রথমে a বাই r, এর মান 9 বাই r, প্রথম মানটা লিখছি 3। তারপরে কি ছিল a মানে 9, তারপরে কি ছিল ar মানে 9 ইন্টু 3, অর্থাৎ r এর মান 3। এইটাকে যদি কনসিডার করি তাহলে সংখ্যা 3টি আমরা এরকম পাবো। অথবা কি ছিল a বলতে 9 বাই r, r এর মান 1/3। তারপরে কি a বলতে 9, তারপরে r বলতে 1/3। তাহলে দ্বিতীয় মানটা পেয়েছি আর এর দ্বিতীয় কেসটা কনসিডার করে। এর ফলে কি পাবো লক্ষ্য করো, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, 9 3 9 27। অথবা এক্ষেত্রে এই 3টা উপরে উঠে যাবে, তাহলে 3 9 27, 9, 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3। লক্ষ্য করো উভয় ক্ষেত্রে সংখ্যা 3টি কিন্তু সেম পেয়েছি। 3 9 27 যে কথা, 27 9 3 একই কথা, শুধু দুটো ভিন্ন পরিস্থিতিতে বের করেছি। এর অর্থ আর এর মান আমরা দুরকম পেয়েছিলাম, তাই সংখ্যা 3টি আমরা বের করতে পেরেছি। তাহলে লক্ষ্য করো কি বলা ছিল আর কিভাবে ক্যালকুলেশন করে আমরা বের করলাম। এই জায়গাটা মানে সঠিকভাবে যদি বুঝতে হয় তাহলে আমি বারবার যে কথাটা বলছি, আগে প্রশ্নের শর্তটা উপলব্ধি করতে হবে, সেই শর্ত মোতাবেক উপযুক্ত ফর্মুলা আমাকে চয়েস করতে হবে, এবং সেই দুটো কাজ যদি আমরা মানে সঠিকভাবে হাসিল করতে পারি, তারপরের কাজটা পড়ে থাকলো শুধু ক্যালকুলেশন করার যদি আমাদের দক্ষতা থাকে তাহলে অবশ্যই সেই প্রবলেমটার আমরা সম্পূর্ণ নিখুঁতভাবে সমাধান করে দেখাতে পারবো। তাহলে আজকে গুণোত্তর প্রগতির সমস্ত বিষয় একে একে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে পেশ করা হলো। শুধু তাই নয়, প্রত্যেকটা টপিকস থিওরিটিক্যালি আলোচনা করে নেওয়ার পরে সেটাকে প্র্যাকটিক্যালি কি করে
মানে প্রয়োগ করে তার সমাধান বের করতে হয়, সেই জিনিসটাও দেখানো হলো। আজকে আমরা এইটুকুই তোমাদের সামনে দেখালাম। এর পরবর্তী ক্লাসে জিপি সংক্রান্ত আরো যে মিসলেনিয়াস টাইপস অফ প্রবলেমস রয়েছে, যে প্রবলেমগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, সেই মানে সমস্ত প্রশ্নের ঝলক নিয়ে বিপুল একটা মানে কোয়ালিটিওয়ালা অঙ্কের সম্ভার নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। তার আগে আজকে এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।